থিম আইডেন্টিফাই করার কি কোনো সুযোগ আছে? দেখিয়ে দিয়েছি, যে দুটো দেখিয়ে দিয়েছি ওটাই, আর কিছু নাই। এখানে কি আছে? টেম্পলেটার নিচে লা লিগার টেবিল আছে। আপনি এই থিমটা ঘাটাঘাটি করেন, এই থিমের ঘাটাঘাটি করেন, দেখেন হয়তোবা কিছু মিলতে পারে। ঠিক আছে স্যার, জুম স্পোর্টস নামে একটা প্লাগইন আছে, ওটার পুরো ভার্সনটা কি নাল পাওয়া যাবে? সার্চ দেন, নাল লিখে সার্চ দেন। নাল নিলে ওখানে একটু হলে পেমেন্ট করতে পারে। কি প্লাগইন? জুম স্পোর্টস। জেড ডবল এম? না না, জে ডবল এম। এটা জুম, হ্যাঁ জি স্যার, স্পোর্টস প্লাগইন। ওইটা আসছে স্যার, .com যেটা। এটা হ্যাঁ, এটা তো জুমলার জুমলারও আছে, ওয়ার্ডপ্রেসও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন খুলি, ডব্লিউ প্লাগইন। এটা তো ফ্রি দিয়েছে এরা এখানে। ফ্রি আছে, মানে নকআউট যে সিস্টেমটা আছে সেটাতে মানে পুরো দরকার পড়ে। প্রোর দরকার না? দেখি আমি সার্চ দিই তো। নাল প্লাগইন, এই যে নাল ফ্রি, দেখেন এই যে এখানে আছে। তারপরে ফ্রি ডাউনলোড, দেখি ডাউনলোড, আরে ডাউনলোড। ইউটরেন্ট থেকে নামালে পরে এগুলো কেমন হবে? কই থেকে? টরেন্ট থেকে? হ্যাঁ, নামাতে পারেন। ইউটরেন্টের বিশ্বাস নাই ওরকম ভাবে। কেন বিশ্বাস নাই পরে বলতেছি। এখানে স্যার মেম্বারশিপ দেখাচ্ছে। মেম্বারশিপ দেখাইছে, টাকা পয়সা চাইছে। আচ্ছা দেখি এখানে কি আসে, কিছু তো আসবে, মানে এই জায়গা কিছু তো বলবে। লাইভ রিভিউ দিছে, ডাউনলোড বলছে ফ্রি, তারপর মেম্বারশিপ চাইতেছে। এটা দেখি সেম ওয়েবসাইট তো, এটাও তাই। আপনার কোন স্যার ট্রাস্টেড কোন ইয়ে নাই যে সাইট থেকে? নালের কোনো ট্রাস্টেড আছে নাকি? তারপরও স্যার, না, এটা আছে ডাব্লিউপি লকার। এখানে দেখেন, সার্চ দিয়ে দেখেন আছে কিনা। এই জায়গাতে সার্চ দিই, ডাব্লিউপি লকার নাই। ডাব্লিউপি লকারে নাই। and then WP রকেট আছে নাল, অ্যাভাডা আছে নাল। ওগুলো সবগুলোই আছে। আমি যদি এখন কথা বলি, এখন আমার কথা শুনবে স্যার? দেখেন এখানে কি কি আছে। আচ্ছা, পারলাম না আপনারটা, সরি। হয়তো বা একটু সময়টা ঘাটলে হয়তো পাওয়া যাবে। আমি নোট করে নিচ্ছি, যদি পাই আপনারা আমাদের, আমি যে ড্রাফটটা দিছি না স্যার, ওখানে আপলোড করে দিবনি। থ্যাংক ইউ আর স্যার। আপনার কিন্তু ই-কমার্স এ টু জেড দেখানোর কথা ছিল, স্পেশালি আর কি পেমেন্ট মেথড গুলা বা ওই পেমেন্ট মডিউলটা। জি স্যার, ওয়েট করতেছি সেটার জন্য স্যার। ছোট ছোট টুকিটুকি কিছু আগে জিনিস আমি শেষ করে নিই, তারপর যাচ্ছি। আচ্ছা, যতটুকু সম্ভব এই জুম দিয়ে চালাবো। যদি তারপর সময় না হয়, আমাদের কবির স্যার আছেন কি? আছি। ওইটা কি ব্যবহার করবো আজকে, যদি সময় না কভার করতে পারি? ও হ্যাঁ, 911 দিয়ে ইয়ে করা যাবে। ওকে, তো যতটুকু সম্ভব আমরা এটাতে চালাই, তারপর দেখা যাক। যদি সময় না হয়, আমি অন্য জুম আইডিতে আপনাদের আবার লগ ইন করে নেব, ঠিক আছে? জি স্যার। ওকে, প্রথমে ওই টেবিলের বিষয়টা সমাধান করে দিই। যে আমি যেগুলো স্কুলের সাইটগুলো তৈরি করেছি সেখানে
টেবিলগুলো যেভাবে আমি বানাইছি সেটা নিয়ে কথা বলি আগে। আমি সবকিছু রিসেট দিয়ে দিই, সব ফেলে দিই যা আছে। ইনস্টল প্লাগইন, এখানে যা আছে, সরি, সেটিং টুলস থেকে ডব্লিউপি রিসেট যা আছে সব ফেলে দিব এবং এখানে লিখি রিসেট। একটা প্লাগইন ইউজ করব, প্লাগইন নাম হচ্ছে নিনজা টেবিল, ঠিক আছে? এটা প্রো ভার্সন, যেটা নিনজা টেবিল প্রো। এই প্লাগইনের মাধ্যমে আমি ওই স্কুলের সাইডে যতগুলো টেবিল দেখেছেন, সার্চের অপশন সবকিছু আমি এই প্লাগইনের মাধ্যমে তৈরি করেছি। হ্যাঁ, এটার মাধ্যমে। তো নরমালি আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ, আপলোড প্লাগইন, এখানে দেখি কি কি আছে, এর ভিতরে কিছু আছে নাকি, না কিছু নাই, যা আছে এটা সরাসরি আমরা জিপটা আপলোড করে দিব। আমি চুজ ফাইল, ডেস্কটপ, এনটে নিনজা টেবিল প্রো যেটা, সেটা। এই নিনজা টেবিলের নিনজার আপনার ইয়ে আছে, ফর্ম আছে, নিনজা ফর্ম। যেমন আমরা কন্টাক্ট ফর্ম 7 ব্যবহার করি নাই, জি স্যার। সেম ওই রকম আছে। কি বলছে, নিনজা টেবিল প্রো অ্যাড হয়েছে, কিন্তু রিকোয়ার কি, নিনজা টেবিল বেসিক যেটা, যেমন এলিমেন্টর প্রো ব্যবহার করতে হবে, কিন্তু এলিমেন্টর বেসিকটা আগে ইনস্টল দিতে হবে, সেই অপশন। আমরা যাই, এর বেসিকটা আমি দিই, ক্লিক হিয়ার টু ইনস্টল দা প্লাগইন। এটা বুঝতে পারছেন কি? জি স্যার। মানে প্রো দিতে হলে আমাকে বেসিকটা অ্যাক্টিভ থাকতে হবে। আমি অ্যাক্টিভ করে দিই, দেখবেন আর এটা আমার নাই। মেসেজ আছে? না স্যার। মেসেজ নাই, কিন্তু দেখেন এই পাশে নিনজা টেবিল প্রো নামে কিন্তু একটা অপশন চলে আসছে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা চার্ট ক্রিয়েট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, এবং কোনো টেবিল যদি আপনার সিএসভি ফরম্যাট, মানে এক্সেল এর একটা ফরম্যাট হইতেছে সিএসভি ফরম্যাটে যদি কোনো টেবিল আপনার ক্রিয়েট করা থাকে এক্সেল এ, ওই টেবিল আপনি ইম্পোর্ট করলে অটোমেটিকলি এখানে আপনার সেট হয়ে যাবে। ক্লিয়ার? এক্সেল এর একটা ফরম্যাট পাবেন, সেটা হচ্ছে সিএসভি ফরম্যাট। সেটা অত ভেজালে যাইতেছে না, আমি টেবিলে গেলাম, টেবিলে আসার পরে ক্রিয়েট ইওর ফার্স্ট টেবিল, অথবা কি বলছে, ইম্পোর্ট ফ্রম সিএসভি ফরম্যাট, যেটা একটু আগে বললাম, যে যদি আপনার আগে থেকে কোনো টেবিল এক্সেল শিটে করা থাকে, সেই এক্সেল শিটের ফরম্যাটটা হবে ডিফল্ট যেটা থাকে এক্সএমএল, সেই এক্সএমএল থাকা যাবে না, এক্সএমএল এর জায়গায় থাকতে হবে কি আমার সিএসভি। সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমি ক্রিয়েট ইওর ফার্স্ট টেবিলে ক্লিক দিলাম। প্রথম যে অপশনটা বলতেছে এখানে যে টেবিল টাইটেল এবং টেবিল ডিসক্রিপশন, আপনাকে টাইটেল দিতেই হবে অবশ্যই, ডিসক্রিপশন অত ম্যান্ডেটরি না, দিলে দিতে পারেন, সমস্যা নাই। আমি একটা টেবিলের নাম দিচ্ছি ডেমো টেবিল। এরপরে নিচে আছে ইম্পোর্ট টেবিল, যেটা একটু আগে আবার বললাম, সিএসভি জেসন ফাইল, মূলত সবাই সিএসভি টা বেশি ব্যবহার করেন। তারপরে কন্টেন্ট ফিউলেন্ট ফর্ম, যদি এর সঙ্গে একটা প্লাগইন, নিনজা টেবিলের সঙ্গে এই প্লাগইনটা আপনার মানে কানেকশন আকারে কাজ করবে। যদি আপনি এই ধরনের ফর্ম ব্যবহার করেন, তাহলে টেবিলের মাধ্যমে আপনি ডাটাগুলো নিতে পারবেন। এখানে ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও দিয়ে কিভাবে আপনি কানেকশন করবেন সেটাও দিতে পারবেন। আপাতত আমি কোনো ফর্ম নিতেছি না। এখানে পোস্টের কথা বলছে, যে কি কি পোস্ট আমার টেবিল আকারে শো করব, সেই অপশনটা দরকার নাই। গুগল শিট হইতেছে আমার যদি লাইভে কোনো শিট থাকে, লাইভে যদি কোনো মানে গুগল ড্রাইভের ভিতরে গুগল ডক, গুগল শিট, গুগল পাওয়ার পয়েন্ট যেটা আছে, সেখানে যদি গুগল শিটের যদি কোনো আমার, যেমন আপনারা পরীক্ষার রেজাল্ট দেখছেন না
অনলাইনে জি কবির স্যার যে ইয়েটা নিয়েছিল তার লিংক যদি আপনি এখানে দিয়ে দেন, অটোমেটিকলি ভাবে ওই লিংকে যা যা আছে সব আপনার এইখানে সাইডে শো করবে। জাস্ট এখানে টেবিলের টাইটেল দিবেন আর ওই সোর্স, ডাটার সোর্স ইউআরএল। তাহলে এক্সেল এর চাইতে এটা সহজ না? যদি আপনার এক্সেল অনলাইন গুগল শিটে যদি আপনার টেবিল ক্রিয়েট করা থাকে, শুধু ওই লিংকটা দিলে এখানে কাজ করবে না? জি স্যার। আচ্ছা, এবং সিএসভি কানেক্ট করে দিতে বলতেছে। এই অপশনটা আমি ডিফল্ট নিয়ে কাজ করতেছি আপাতত। অ্যাড করলাম। আচ্ছা বলেন, একটা টেবিল তৈরি হওয়ার পরে টেবিলের ভিতরে কি কি থাকে? রো কলাম। কার ভিতরে কে থাকে? টেবিল ডাটা। না না, রোর ভিতরে কলাম না কলামের ভিতরে রো? রো এর ভিতরে কলাম রোয়ের থাকে। ভিতরে কলাম। রো এর ভিতরে কলাম না। রো এর ভিতরে কলাম থাকে, হ্যাঁ। আমি অ্যাড করতেছি। এখন আমাকে বলবে কি করতে? টেবিল কলাম অ্যাড করতে, কারণ রো আমার টেবিল ক্রিয়েটের সঙ্গে সঙ্গে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আমাকে বলতেছে তুমি এখন কলাম তৈরি করো, কি কি তথ্য তুমি কলাম আকারে সাজাবা। আমি কলামে গেলাম, এখানে কি বলছে কলাম নেম, আমি আগে নাম দিলাম বা আমি বাংলায় লিখি নাম, এবং কলাম কি অটোমেটিকলি ধরে নিবে, ডাটা টাইপ যা আছে এগুলো সব অটো ধরে নিবে, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। অ্যাডভান্স সেটিং এর ভিতরে আপনার এক্সট্রা ক্লাস অ্যাড করা যাবে, ম্যাক্সিমাম ওয়াইড অ্যাড করা যাবে, হেডার টেক্সট অ্যালাইন, আমি সেন্টার দিলাম, তাহলে কি হবে টেবিলের যে হেডার গুলো থাকবে অটোমেটিকলি আমার সেন্টার হয়ে থাকবে। তারপরে রো কন্টেন্ট টেক্সট, মানে রো এর ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে আপনি ইচ্ছা করলে এগুলো সেন্টার লেফট রাইট করতে পারবেন। ফিট টেবিলটা আমি ফিট টেবিল আমি এর ভিতর থেকে বোঝাবো। এখানে মানে ভিতর থেকে যখন আমি ক্লিক দিব দেখবেন ওইখানে বা প্রিভিউ দেখা যায়, তাহলে জিনিসটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন। তারপরে আছে কলাম ব্যাকগ্রাউন্ড, আপনি কলামের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন। তাহলে আমি একটা কালার দিয়ে দিলাম, এটা সরি ওকে করে দিতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এবং এই ব্যাকগ্রাউন্ডের উপরে কি লেখার যে কালারটা আমি এটাকে হোয়াইট রাখতেছি, একদম পিওর হোয়াইট রাখলাম, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন আমি অ্যাড কলাম দিয়ে দিই। দেখেন এখানে কলাম কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যখন আমি কলাম অ্যাড করব তখন ডান পাশে আমার দুটো অপশন আসবে, অ্যাড ডাটা, অ্যাড কলাম। আপনার যদি আরো কলামের দরকার হয় তাহলে আপনি আবার এখানে অ্যাড কলামে ক্লিক দিবেন, অ্যাড কলামে ক্লিক দিন। বেসিক সেটিং এ দেখেন, বেসিক সেটিং এ আমি এখন চাইবো এখানে আমার ছবি লাগবে। কি লাগবে? ছবি লাগবে, নামের পরে ছবি। ছবির ক্ষেত্রে যারা এইচটিএমএল কেউ পারেন এখানে? জি স্যার। আচ্ছা বলেন তো, ইনপুট টাইপে যখন আমি কোনো এ থেকে জেড দিব তখন এর টাইপ ফরম্যাটটা কি হবে? স্যার টেক্সট। আমি এইখানে এটা আমার একটা ইনপুট টাইপের বক্স, এর ভিতরে যখন আমি কি লিখবো এ থেকে জেড পর্যন্ত, বা এর ভিতরে আরো এ থেকে জেড হবে 0 থেকে 10 পর্যন্ত, তাহলে আমার এই বক্সের ডাটা টাইপটা কি হবে? টেক্সট। টেক্সট। টেক্সট তার মানে এর ভিতরে আমি যখন এ থেকে জেড পর্যন্ত এবং 0 থেকে 10 পর্যন্ত এই ধরনের কোনো সংখ্যা একসঙ্গে লিখবো তখন এর ডাটা টাইপ হবে কি আমার? টেক্সট। টেক্সট। তাহলে ইনপুট টাইপ যখন আমি ইমেজ শো করাবো তার ডাটা টাইপ কি হবে? ফাইল হবে। এই জায়গায় অ্যাটাচ নিচে লেখা অ্যাটাচ। আছে ডাটা টাইপ, এখানে শুধু টেক্সট ফিল্ড দেওয়া আছে, আপনি যখন ক্লিক দিবেন HTML ফিল্ড, ডাটা ফিল্ড, সিলেক্ট ফিল্ড, না ইমেজ ফাইল, না বাটন, কি হবে? সেটা তো ইমেজ ফাইল হবে। অ্যাটাচ হওয়ার কথা, ইমেজ ফাইল লাইট বক্স এটাই তো হবে। তাই না? জি লাইট স্যার। বক্স। তাহলে আমরা এখানে কয়েকটা অপশন পাবো, একটা হচ্ছে টেক্সট এরিয়া, একটা হচ্ছে HTML ফিল্ড, একটা হচ্ছে নিউমেরিক ভ্যালু। নিউমেরিক ভ্যালু বলতে শুধুমাত্র সেখানে সংখ্যা ব্যবহার করা যাবে, তাই না? 0 থেকে 9। 0 থেকে 9। স্যার সিলেক্টেড ভ্যালু, জিরো সিলেক্ট numeric ফিল্ড হইতেছে আমার আপনার মেল ফিমেলের ক্ষেত্রে যে অপশনটা আমরা ব্যবহার করে থাকি। দেন তারপরে আছে এখানে ইমেজ ফাইল, এবং তার নিচে আছে বাটন, মানে আপনার যে টেবিলটা হবে সেখানে যদি কোনো আপনি বাটন ক্রিয়েট করতে চান, মানে ওইখানে ক্লিক দিলে
ওই রোতে ক্লিক দিলে, রোয়ের বাটনে ক্লিক দিলে কোনো একটা অপশন নিয়ে যাবে, সেই কথাটা বলছে। আমি এখানে ইমেজ দিলাম, ঠিক আছে। দেন এখানে এসে বলছে ইমেজ অনলি, শুধুমাত্র কি ছবি হবে না ইমেজ লাইট বক্স হবে না আইফ্রেম আকারে আসবে? আইফ্রেম বুঝি তো নাকি? আইফ্রেম জিনিসটা কি? জি স্যার। আইফ্রেম। দেন নাকি কোনো লিংক আকারে শো করবে? আমি জাস্ট শুধু ইমেজই চাইতেছি, ঠিক আছে। অ্যাড কলাম করে দিলাম, তাহলে আমার কয়টা অ্যাড হলো? নাম, ছবি। এখন আমি এখানে এসে অ্যাড কলাম আবার দিই, মোবাইল নাম্বার। আরে আল্লাহ, মোবাইল, কি ব্যাপার, মোবাইল নাম্বার। এটা আপাতত আমরা টেক্সট ফিল্ডে রাখবো। যদি আমি নিউমেরিক ভ্যালু দিই তাহলে আমি এইখানে শুধু ইংলিশে নাম্বারটা লিখতে পারবো, কিন্তু আমি চাইতেছি বাংলায় লিখবো, সেই ক্ষেত্রে কিন্তু ভেজাল হয়ে যাবে। আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই ফিল্ডের ভ্যালুগুলোর সর্বদা ক্ষেত্রেই টেক্সট ফিল্ড রাখার, সর্বদা ক্ষেত্রে কি রাখবেন? টেক্সট টেক্সট রাখবেন। কারণ কি স্যার দুনিয়ার, আমি একটু শেষ করি, দুনিয়ার যা কিছু লেখেন না কেন, আরবি থেকে বাংলা, বাংলা থেকে উর্দু, উর্দু থেকে হিন্দি, সব আপনি টেক্সট ফিল্ডের ভিতরে একসঙ্গে তুলতে পারবেন। আর যখনই স্পেসিফিক ভাবে কিছু করে দিবেন তখন আপনি ভেজালে পড়ে যাবেন। এক্ষেত্রে দেখেন আমি লিখছি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। আমি যদি এখানে নাম্বারিক ভ্যালু দিয়ে দিই তাহলে অবশ্যই আমাকে ইংরেজি ভ্যালুটা লিখতে হবে, কিন্তু আমার ক্লায়েন্ট চাইতেছে কি বাংলাতে লেখা শো করতে হবে। তো অত ঝামেলা বাদ, বাংলা লেখুক, ইংরেজি লেখুক, উর্দু লেখুক, আরবি লেখুক, আমি টেক্সট ফিল্ড দিয়ে রাখবো, আর যা মন চাইবে লিখে নিবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আর একটা অ্যাড করে, হ্যাঁ লিয়াকত স্যার বলেন কি যেন বুঝতে পারছিলেন আপনি? স্যার নিউমেরিক ভ্যালু দিলে প্রথমে 0 নেবে না। ওই তো বললাম, মানে ভেজাল একটা হবে। যোগাযোগ দিলাম একটা, তাহলে 4টা হলো, নাম, ছবি, মোবাইল নাম্বার, যোগাযোগ। আমি এখন এখানে ভ্যালু অ্যাড করবো, মানে ডাটা অ্যাড করবো এখন এখানে। তাহলে ক্লিক দিবেন কোথায়? অ্যাড ডাটা। প্রথম কি আছে? নাম দিলাম, তারপরে কি আছে? ছবি। দেন তো আপলোডের অপশন চলে আসছে। জি স্যার। আপলোড করি, আপলোড করি। আপলোড করলাম, ইনসার্ট আপলোড, ঠিক আছে, ছবি চলে আসলো। এখন কি আছে? মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিচ্ছি। যোগাযোগ, বগুড়া বাংলাদেশ। অ্যাড, আবার আমার ব্ল্যাঙ্ক ফিল্ড আসবে। কেন? আপনি যদি চান যে নিচের রোতেও আরো ডাটা অ্যাড করতে পারেন। বোঝা গেছে? একের পর এক আপনার যতগুলো ডাটা দরকার সব ডাটা একের পর এক আপনার এখানে সিরিয়াল বাই সিরিয়াল শো করবে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আমি জাস্ট একে বারবার কপি হাঁটাই, অ্যাড, আমি এখানে কপি মারতেছি, অ্যাড, এই যে কপি আইকন, ডুপ্লিকেট আইকনে ক্লিক দিলে আপনার চলে আসবে। স্যার ছবিটা ছোট বড় করার আসতেছি অপশন আছে? আসতেছি, দাঁড়ান। এই যে টেবিল কনফিগার অপশন তো আছে আমাদের, আসতেছি। এখন দেখেন এই টেবিলে যা করলাম এটা আমি এখন শো করব। দেখেন এখানে এই যে একটা শর্টকাট দিয়ে রাখি, দেখছেন? দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এই শর্টকাটের উপর একটা ক্লিক দিবেন, কি হলো? কপি টু ক্লিকবোর্ড। এখন আপনি এটাকে যেখানে শো করতে চান, আমি অ্যাড নিয়ে যাই, একটা নতুন পেজ ক্রিয়েট করি, দেখি কি আসে। ও ক্লাসিক দিয়ে নি, ওরে খোদা, তাহলে ক্লাসিকটা দিয়ে নি আগে। আচ্ছা আজান দিচ্ছে, আমরা এই এর প্রিভিউটা দেখে আমরা নামাজে যাব। হ্যাঁ, নামাজ পড়ে এসে বাকিটুকু শেষ করব। জি স্যার। ঠিক আছে স্যার। অ্যাড নিউ, আমি পেজের নাম দিলাম ডেমো টেবিল, বাংলায় হয়ে যাচ্ছে ডেমো টেবিল, ডেমো টেবিল। এখানে আমি শর্টকাট কপি করে আনতে পারি। এখানে দেখেন নিনজা টেবিল নামে একটা অপশন কিন্তু আমার চলে আসছে এখানে। যদি আমি এখানে ক্লিক দিই আমাকে কি বলবে? সিলেক্ট টেবিল, ডেমো টেবিল।
এইভাবে নিয়ে আসতে পারেন, অথবা ওই শর্টকাটের উপর ক্লিক দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। এদের সেম জিনিসই কিন্তু আসছে। এটা একটা, আমি এটা কপি করছিলাম, সেম না? জি স্যার। ওকে, দেন আমি এটা পাবলিশ করে দিই। এটাকে আমি প্রিভিউ দেখি, হয়েছে? দেখেন তো হয়েছে কি? জি স্যার হয়েছে স্যার। এখানে সার্চের অপশন আসছে। জি আপনি যে এখানে ফোন নাম্বার দিয়ে সার্চ দিলেও পাবেন, নাম দিয়ে সার্চ দিলেও পাবেন, ঠিক আছে? এই ছবিগুলো ইয়ে করা যায়, সাইজ ছোট বড়, বড় ছোট যা মন চাই দুনিয়া সবকিছু করা যাবে। আমরা নামাজ পড়ে আসি, নামাজ পড়ে আসে বাকিটুকু আমরা দেখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ওকে। এবং দেখেন এখানে আপনি সার্চ, এখানে ক্লিক দিলে আপনি কি ভিত্তিতে সার্চ দিবেন সেটা সব এখানে শো করতেছে। আপনি শুধু মোবাইল নাম্বারের ভিত্তিতে সার্চ দিবেন, তাহলে ছবি, নাম, যোগাযোগ সব তুলে দিয়ে শুধু মোবাইল নাম্বার রাখলেন, তাহলে এখানে যে ভিজিটর ঢুকবে সে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে সার্চ দিয়ে খুঁজে পাবে। আমি এই স্কুলের সাইডে যেগুলো করে রেখেছি যে ক্লাস ভিত্তিক, এখানে শুধুমাত্র ফোন, ওদের রোল নাম্বার দিয়ে সার্চ দিবে, বা নাম দিয়ে সার্চ দিবে, বা পিতার মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিবে, তিনটা অপশন করে রেখেছি, তাহলে সে তার তথ্য সে খুঁজে পাবে। বুঝতে পারছেন? দেখেন প্রথমে হেডিং আমি সেন্টার দিয়েছিলাম, সব সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আরো অনেক কথা আছে, আমরা এসে নামাজ শেষে এসে আমরা দেখতেছি। ওকে, আমি রেকর্ডিংটা পজ করে রেকর্ড শেয়ার। ওকে, তো টেবিল তৈরি করতে পারবো এখন? জি স্যার। টেবিল তৈরি করতে পারবো। আমি এটা ড্রাইভ আপনাদের ছিল, সেই ড্রাইভে উঠে দিচ্ছি। নিনজা টেবিল যখন প্রো ভার্সনটা দিবেন সেই ক্ষেত্রে আপনি কই গেল, কোনটা দিয়েছি, ড্রাইভ লিংক খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ড্রাইভ 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 কোনটা ছিল? আল্লাহ, কেউ একজন ড্রাইভের লিংকটা দেন তো, খুঁজে পাইতেছি না। কোন মেইল থেকে আমি ক্রিয়েট করছিলাম নিজেরা ভুলে গেছি। কেউ একজন লিংকটা দেন। স্যার ওকে, দেওয়া হয়েছে স্যার। পাইছি পাইছি, হ্যাঁ পাইছি। বাই ব্যাক ক্লাস এখানে আপলোড ফাইল দিয়ে দিচ্ছি। স্যার এখনই তো স্যার ভুলে গেছি, এখানে ডিবি জানি এতগুলো কেন দিছিলেন স্যার? কেন দিছিলাম? তাহলে স্যার আপনি ভালো মতন ক্লাস মনোযোগী ছিলেন না তাহলে। আচ্ছা, এটা এগুলো দিয়েছিলাম, একটা এই দুটো হচ্ছে ডিবি লেআউট, আর এটা হচ্ছে ডিবি থিম, এটা ঠিক আছে। আচ্ছা, নিনজা টেবিল প্রো আমি আপলোড করে দিয়েছি। ওকে, আমরা আগাই, যেখানে ছিলাম এখানে। এই টেবিলকে এখন আমি একটু কাস্টমাইজ করব। আমি চলে যাচ্ছি নিনজা টেবিলে, অল টেবিলস। অল টেবিল দেখেন, এখানে আমার একটা টেবিল না আছে, কি টেবিল? ডেমো টেবিল। আপনি এইভাবে আরো অনেক টেবিল আপনি ক্রিয়েট করতে পারেন, আনলিমিটেড। কিন্তু নিনজার যে ফ্রি ভার্সন, সেইখানে আপনার এই ছবির অপশনটা নাই। ছবি আপলোড করার অপশনটা ফ্রি ভার্সনে নাই। তো এটাকে এখন আমরা আরেকটু কাস্টমাইজের দিকে যাই, দ্রুত আগাবো। মানে টেবিল ঘাটতে ঘাটতে আপনারা নিজেরাই ঘাটতে পারবেন। ওকে, এরপরে অপশন আছে টেবিল কনফিগারেশন। টেবিল কনফিগারেশনে আপনি টেবিল নাম আগে নেবেন না ছবি আগে নেবেন, সেই অপশনটা আছে এখানে। এবং এটা এডিট করলে আমরা যখন অ্যাড করেছি সেম অপশনগুলো, আপনি ভুল হয়ে গেছে
কোনো একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা আপনি এখন এডিট করবেন। এই টেবিল কনফিগারেশনে এসে যেটা ভুল হয়েছে সেটা পেন্সিলে ক্লিক দিয়ে আপনি এডিট করতে পারবেন কলামগুলো। আবার চাইতেছেন যে না আমার এই কলামের দরকার নাই, আরে পাশে সুন্দর করে ডিলিট লেখা আছে, ডিলিট মেরে দিবেন। এটা আপনারা ডিলিট করে দিবেন বাস। তারপর আছে রিডিজাইন সেটিং। এখানে আপনার ডিসেবল ক্র্যাশ, আমরা অনেক সময় দেখবেন এটা এসইওর ক্ষেত্রে খুব ভালো একটা জিনিস। এই ক্র্যাশটা আপনি ইনেবল করে রাখবেন, মানে আপনি কোনো আপডেট করছেন দেখবেন ব্রাউজারের এখানে সেটা শোই করতেছে না। আমরা ডাব্লিউপি রকেটে ক্র্যাশ দেখি নাই, সেই অপশনটা। তার নিচে আছে কাস্টম ফিল্টার। কাস্টম ফিল্টার কোনটা? এই যে ফিল্টার অপশনটা, ফিল্টার দেখেন এখানে 4টাই আছে, আপনি ইন্ডিভিজুয়াল একটা শো করাবেন। যেটা আমি একটু আগে নামাজের আগে বলেছিলাম যে আমরা এখান থেকে শুধুমাত্র মোবাইল নাম্বারটা শো করাবো। তাহলে এই কাস্টম ফিল্টারে এসে আপনি অ্যাড নিউ ফিল্টার দিবেন। এখানে বলছে ফিল্টার টেবিল, কোন টেবিল ফিল্টার হবে তার নাম, ফিল্টার লেভেল, যে কোনো একটা দিবেন, এটা কোনো ম্যান্ডেটরি না। ফিল্টার ইউআই টাইপ, এটাকে সিলেক্ট ড্রপ ডাউন হবে। দেখেন এখানে আমার এখন এটা কিন্তু ড্রপ ডাউন আকার আছে, তাই না? ক্লিক দিলে আমার বের হইতেছে, এটা কিন্তু ড্রপ ডাউন। নাকি আপনি রেডিও বক্স নেবেন, নাকি চেক বক্স নেবেন, না ডাটা পিকার নেবেন, এইগুলো অপশন আপনি এখানে দেখতে পাবেন। প্লেস হোল্ডার এখানে অল লেখা থাকবে, ভালো কথা। আমি একটা নাম দিই, জেমো টেবিল, এটাও দিলাম, অল শো করবে। ভ্যালু টাইপ, এটা ম্যানুয়াল ডাটা হবে না ডাইনামিক ডাটা ফ্রম টেবিল কলাম, আমি ডাইনামিক ডাটা ফ্রম টেবিল কলাম থেকে নিব। টার্গেটেড কলাম, কোন কলামকে আমি টার্গেট করব? আমার টার্গেটেড কলাম হতেছে মোবাইল নাম্বার, ঠিক আছে? এবার দিয়ে আপনি অ্যাড করতে পারেন। এই দেখেন এখানে একটা অ্যাড হয়ে গেছে কিন্তু। অথবা আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি কিছুই করবো না, জাস্ট শুধু নামগুলো দিব, এখানে যা আছে থাক। এই যে দেখেন নিচে আছে ফিল্টার কলাম, মানে যা আছে ওইরকমই থাকে, আমি ভিতরে কোনো হাত দিচ্ছি না। ফিল্টার কলামে জাস্ট শুধুমাত্র আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিলাম, বুঝতে পারছেন? তারপর আমি অ্যাড করে দিলাম। দেখেন এখন ওই ফিল্টার থেকে শুধুমাত্র মোবাইল নাম্বার আকারে আপনার ফিল্টারিং হবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরপরে যদি আপনি বাটন কি ধরেন আপনার এখানে একটা কোনো কিছু আপনি রেজাল্ট শিট দিয়েছেন, এই কর্নারে একটা প্রিন্টের অপশন থাকে না অনেক সময়, আমার প্রিন্টার দেখি না, জি যে ক্লিক দিলে প্রিন্ট হবে, জি স্যার। এই ধরনের যদি কোনো অপশন রাখতে চান দেখেন যে বাটন সিএসভি অথবা প্রিন্ট, এই দেখেন প্রিন্ট বাটন সেটিং, জাস্ট আমি শুধু এটাকে ইনেবল করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার কি হবে, প্রিন্ট লেখা থাকবে, ঠিক আছে? তারপরে এখানে আছে প্রিন্ট স্ক্রিন হেডার, আমি যে প্রিন্ট করব তার হেডারে কি বসবে সেই প্যারাগ্রাফ, সেই লেখাটা আপনি এখানে ডিফল্ট ভাবে দিতে পারেন। আপনি যেটা প্রিন্ট করেন না কেন ওই জায়গাতে হেডারে একটা কিছু শো করবে, ফুটারে একটা কিছু শো করবে, বুঝতে পারতেছেন আপনারা? কারণ আমি এখানে হেডারে একটা লেখা দিলাম, নেক্টার বুকরা দিলাম, এই লেখাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। সেন্টার হয় না কেন? আচ্ছা হেডিং আকারে থাক, হেডিং 1 সেন্টার অ্যালাইনমেন্ট, নেক্টার বুকরা দিলাম, হেডিং আকারে দিলাম, ওকে। এবং দেখেন এই বাটন পজিশন কোথায় হবে, লেফট, সেন্টার, রাইট, প্রিন্টারে আমি রাইটে রাখলাম, ওকে। দেন আমি এখান থেকে আপডেট সেটিং এ দিলাম। দেন কি ঘটনা ঘটে, আমি যদি রিলোড দিই আমার এখানে প্রিন্টের অপশন আসার কথা, তাই না? প্রিন্ট আসছে, আসছে, জি স্যার। প্রিন্টে ক্লিক দিয়ে দেখেন প্রিন্টের সেই ফরম্যাট আসছে, এই যে উপরে হেডার লেখা নেকটার বুক এটা কি আসছে? জি স্যার আসছে। করা যাবে তাহলে, মানে টেবিলে আপনি বগুড়া লেখার পরে গ্যাপ ধরছে, পেজটা তো ব্ল্যাঙ্ক আছে। গ্যাপ ধরছে, মানে একটা পেজ গ্যাপ ধরছে, এগুলো আস্তে আস্তে আপনাকে এই লেআউট গুলো ঠিক করে নিতে হবে, লেআউট সাইজ ঠিক করে নিতে হবে।
ওকে, তাহলে আমরা এই বাটন এবং প্রিন্টের অপশনটা বুঝলাম। এখানে প্রিন্ট লেখা আছে, আপনি লিখে দিতে পারেন প্রিন্ট করুন, সেটা লিখে দিতে পারেন, অথবা আপনার এই ডাটাগুলো এক্সএমএল ফরম্যাটে ডাউনলোড হবে, এক্সএমএল মানে এক্সেল ফাইলে ডাউনলোড হবে, সেই অপশনটা যদি আপনি দেন ইনেবল সিএসভি, এখানে আপনি লিখে দেন ডাউনলোড, ডাউনলোড অপশন লিখে দিলেন। এখানে কি প্লেন টেক্সট হবে না যে ফরম্যাট সেই ফরম্যাটে হবে? আপনি যদি চান আমি শুধু টেক্সট গুলো নিব, সেই অপশনও আপনি এখানে রাখতে পারেন। আমি এখান থেকে দিলাম রিলোড দিই, ডাউনলোড অপশন, দেখেন ডাউনলোডে ক্লিক দিচ্ছি, এই তো দেখেন সিএসভি ফরম্যাট চলে আসছে না, ডেস্কটপে রাখলাম, সেভ দিলাম, ডেমো ওপেন করি, এক্সেল ফাইল কিন্তু এই দেখেন বাংলা লিখছি, বাংলার কারণে লেখাগুলো ভেঙে গেছে, কিন্তু ইমেজের যে ছবির লিঙ্কটা সেটা আমার ইমেজ অ্যাট্রিবিউট আকারে মানে কোডের মাধ্যমে এখানে শো করতেছে। বোঝা গেছে? জি ওকে, স্যার তাহলে এইগুলো অপশন আমরা পাবো কোথায়? টেবিল কনফিগারে। দেন নিচে আছে ল্যাঙ্গুয়েজ সেটিং, আপনি ইনপুট রেজাল্ট টেক্সট কি ল্যাঙ্গুয়েজে দিবেন সেই ল্যাঙ্গুয়েজ সেটিং গুলো বলছে এটা। এরপর আসেন টেবিল ডিজাইন, যেটা খুব দরকার। ডেস্কটপ ভার্সনে আপনার টেবিল কি রকম হবে, ট্যাবলেটে কি রকম হবে, মোবাইলে কি রকম হবে, সেটা মানে এটা অটো রেসপন্সিভ, ঠিক আছে? আমি ডেস্কটপে দেখতেছি কি আছে এখানে, এই দেখেন এর পাশে স্টাইল লেখা আছে, সিঙ্গেল লাইন সেল, এখানে ক্লিক দিলে কি হয় দেখেন, ক্লিক দিলে কোনো ঘটনা ঘটছে? তারপর ফিক্সড লেআউট, দেখেন সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেল না, খেয়াল করতে পারতেছেন কি? জি স্যার ফিক্সড লেআউট মানে এক মানে ওর যে কলাম রো সেই বরাবর সেটা বসে গেছে। তারপরে বর্ডার টেবিল, টেবিলের একটা বর্ডার দেখেন মাঝখানে দাগ চলে আসছে, কিন্তু মাঝখান দিয়ে দাগ চলে আসতেছে, দেখছেন? জি স্যার। তারপরে বলছে হাইড হরিজন্টাল বর্ডার, যদি আমি এটা করে দিই তাহলে মাঝখানে এই যে পাতালে যে দাগগুলো আছে সেইগুলো থাকবে না, দেখেন হাইড করে দিলাম, পাতালের দাগ নাই, শুধু ভার্টিক্যাল দাগগুলো আছে, তো অবশ্যই আমরা এই দুটো দিব না। তারপর কম্প্যাক্ট টেবিল, যতটুকু জায়গা সেই জায়গা অনুযায়ী এক্সাক্ট আমার ভ্যালুগুলো বসে যাবে। আচ্ছা, দেন ফিচার শো টেবিল টাইটেল, দেখেন এখানে উপরে আমার ডেমো টেবিল লেখা শো করতেছে, আপনি যদি চান এই লেখাটা আপনি হাইড করে রাখতে পারেন, আপাতত এখানে দিলে আপনার শো করবে, না দিলে শো করবে না। এটা পেজের নাম শো করছে। আচ্ছা, তারপর ডিসক্রিপশন দরকার নাই। তারপর হাইট হেডার রো, হাইট হেডার রো বলতে নামগুলো বলতেছে, এইগুলো আপনার জিনিস, আপনারা দেখে দেখে আস্তে আস্তে মানে কি ঘটনা ঘটে সেইগুলো আপনারা ঘটাবেন। স্যার ফ্রন্ট এন্ডে স্যার টেবিলটা একটু চাপা লাগছে স্যার। কোনটা? পেজের মধ্যে টেবিলটা একটু চাপা, পেজের মধ্যে। এই যে লেখাগুলো না স্যার এটাতে না, মানে ওই যে পেজের। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি আমি ডেমো থিম দিয়েছি তো, যার কারণে এই সাইডে আপনার সাইড বার আছে, এই সাইডে সাইড বার আছে, এর ওয়াইড যতটুকু ততটুকুতে সে আছে, যার কারণে সে চাপা চাপাই গেছে। এরপরে এটা তো গেল ইউআই, আপনি বুটস্ট্র্যাপ 4 বুটস্ট্র্যাপ 3 এইগুলো আপনি দেখে দেখে কাজ করতে পারেন, সমস্যা নাই। এরপর আছে টেবিল কালার, কি কালার হবে সেই কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, অনেক কালার আছে এখানে। এইগুলো জিনিস আপনার ইয়েতে নাই, কি বলে ফ্রিতে নাই। দেখেন একটার পর একটা কালার কিন্তু চেঞ্জ, মানে একটা ডার্ক একটা লাইট, পার্পল কালারে দিয়ে রাখলাম। তারপরে কাস্টমে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড কি হবে, টেক্সট কি হবে, বর্ডার কি হবে, এই অপশনগুলো আপনি এখান থেকে খুব সহজেই কাজ করতে পারেন। যেহেতু আমার এখানে কালার দেওয়া আছে আমি আর ওই দিকে যাইতেছি না। আদারের বলছে এখানে
একটা পেজে আপনার এটাকে পেজ ইগনিশন হবে কিনা সে অপশনটা বলছে যে প্রথম পেজে কয়টা শো করবে, 10টা 20টা 30টা 40টা, নাকি এটাকে আপনি হাইড করে দিবেন। হাইড করে দিলে কি হবে, যদি 100টাও থাকে আপনার ডাটা এক পেজের ভিতরে আপনার শো করবে। বোঝা গেছে? দেন এরপর আছে সার্চ বারস পজিশন। এই যে সার্চ বারসটা আছে, আপনি কি কোন দিকে রাখবেন, লেফটে রাখবেন না সেন্টারে রাখবেন না রাইটে রাখবেন না ডিফল্টে রাখবেন, সেই অপশনটা, নাকি মেক সার্চ ফুল হোয়াইট করে রাখবেন। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টেবিলের পুরো টেবিল জুড়ে আপনার সার্চ অপশনটা, এতটুকু ভালো লাগবে না, আমি এটাকে লেফটে রাখি। স্ট্রং মেথড বাই ক্যাটাগরি না বাই কলাম না ম্যানুয়াল শর্ট, সেই অপশন রাখবেন। শর্ট বাই কি, নিউ আইটেম ফার্স্ট না ওল্ড আইটেম ফার্স্ট, এই হিসাবে রাখতে পারেন আপনারা। এটা আমি রিসেট করে দিলাম, দরকার নেই ওটা। এই তো এতটুকুই ছিল আপনার স্টাইলের ভিতরে। আপনার ট্যাবলেটে এরকম হবে, মোবাইলে এরকম হবে। আপডেট সেটিং এ যাই, কিছু পরিবর্তন হইলো কিনা দেখে আসে। কিছু তো পরিবর্তন হয়েছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, সব পরিবর্তন করলাম, কিন্তু এই ঘরের কালার পরিবর্তন হলো না কেন, কে বলতে পারবে? এই যে বাম পাশের কালার কেন পরিবর্তন হলো না? টেবিল ক্রিয়েট করার সময় কালারটা দিয়ে আসছে। হ্যাঁ স্যার এটা কলাম কালার ছিল স্যার। কলাম কালার ছিল, যার কারণে কালার আমার কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, এরপরে ফন্টেন্ট এডিটিং। ফন্টেন্ট কি? ফন্টেন্ট কি? স্যার ওখানে একটা প্রবলেম আছে হ্যাঁ স্যার, Content টেবিলে একটা হচ্ছে- প্রবলেম আছে স্যার। টেবিলে হচ্ছে নাম কিন্তু পুরোটা দেখাচ্ছে না। হ্যাঁ আসতেছি, এদের কেটে গেছে, তাহলে আমরা কি করতে হবে, ফন্ট সাইজ ছোট করতে হবে। আসতেছি, ওগুলো তো আসতেছি। ওইটা- কন্টেন্ট এডিটিং কি? এই যে লাইভ থেকে আমি টেবিলটা এডিট করব, সেই অপশনটা এটা দেখতে হবে সেটা। এটা ইনেবল করে দিলাম। এখানে এসে আপনার ইউজার রুল, কে এই টেবিলটা এডিট করতে পারবে, সেই অপশনটা। এডিটিং কলাম অপশন, আপনি কি কলাম এডিট করবেন সেই অপশন, এটা দরকার হয় না অতটা, ঠিক আছে। কাস্টম সিএসএস এবং জেএস, অবশ্যই এটা আমরা বুঝি। আমরা এই যে ছবির সাইজ, লেখার ফন্ট, এগুলো সব আমাকে কাস্টম থেকে করে নিতে হবে। কাস্টম টেবিলের যে রোলটা ওই জায়গাটা একটু আবার জানেন, টেবিলের রোল যেটা আর কি, যে ফন্টেন্ট থেকে যে এডিটিং বিষয়টা আর কি বলছিলাম। রোল বলতে আপনি একজনকে পাওয়ার দিবেন। আমরা ফেসবুকের যেমন মডারেটর, অ্যাডমিন থাকে না, ওই ট্যাবটা একটু যাবেন স্যার, ওই ট্যাবে একটু যাবেন। আচ্ছা গেলাম, ইনেবল করে দিলাম। এই দেখেন এডিটর, অথর, কন্ট্রিবিউটর, কি করতে পারবে একজন ইউজার? বুঝি নাই, আরেকবার। একজন ইউজার আর কি করতে পারবে এখান থেকে, সে আপনি এডিট এদেরকে করতে যা পারবে। যা পাওয়ার দিবেন, এডিটর দিলে শুধুমাত্র সে পোস্ট করতে পারবে, পোস্টটা এডিট করতে পারবে, কোনো প্লাগইন এটা সে ইনস্টল করতে পারবে না। আমি আমার একটা ক্লায়েন্টের সাইট দেখাচ্ছি, দাঁড়ান, দেখেন ও আমাকে কি করে রাখছে। আমি এটা একটা আপনাকে লাইভ এক্সাম্পল দেখাই। এখানে খেয়াল করে দেখেন, বাম পাশে অনেক অপশন আছে না, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, অনেক অপশন আছে না, সেটিং। সে আমাকে দেখেন কি করে রাখছে, ড্যাশবোর্ডে যাই, এগুলো ইউজার নিয়ে তো কবির স্যার প্রথম দিন বলার কথা। এই যে সেটিং এর ভিতরে যে ইউজার আছে না, সরি ইউজার মনে আছে, ভুলে গেছেন? স্যার আমার প্রশ্নটা এখানে, আমার প্রশ্ন হচ্ছে আসলে এই টেবিলের উপরে একজন ভিজিটর আর কি করতে পারবে? ভিজিটর কিছু করতে পারবে না। আচ্ছা, ভিজিটর শুধু এটাকে ডাউনলোড করতে পারবে আর প্রিন্ট করতে পারবে, তাছাড়া এই টেবিলে হাত দেওয়ার ক্ষমতা ভিজিটরের নাই। আচ্ছা, আমি যদি আর কি চাই যে কোনো ভিজিটরকে এন্ট্রি করার, আমি যে ডাটাটা আর কি, ডাটা টেবিলটা আর কি ডিজাইন করলাম অ্যাডমিন থেকে,
তো কোনো একটা ভিজিটর সেখানে এন্ট্রি করবে, হ্যাঁ। শুধু এন্ট্রি, তো এরকমের কি ফিচার পাওয়া যাবে? তাকে জাস্ট শুধু এডিটর করে দিবেন এবং এই আপনার ওয়ার্ডপ্রেসের লগইন ডিটেইলস দিতে হবে। শুধু ফর্ম এন্ট্রি, সাপোজ আপনি যে কয়েকটা ডাটা ক্রিয়েট করলেন না অ্যাডমিন থেকে, ওইটার কি ভিজিটর পারবে কিনা? তার না অ্যাডমিন না না, পাওয়া থাকবে না? ভিজিটর কোনো প্রকার ডাটা ডিলিট, ডাটা তারপরে এডিট করতে পারবে না। ভিজিটর তো ভিজিটর, ভিউয়ার। আপনি স্যার একটু দাঁড়ান, যদি আপনি টেবিলটাকে এডিট করতে চান তাহলে অবশ্যই তাকে আপনার এই ব্যাক এন্ডের লগইন ডিটেইলস দিতে হবে এবং লগইন ডিটেইলস দিয়ে বললেন তুমি শুধু এটাকে টেবিলে এডিটের ক্ষমতা পাবা, আর কিছু পাবা না। আচ্ছা, তো আমি বলতে চাইছিলাম যে কোনো রেজিস্ট্রেশন ফর্ম সাপোজ আমি ক্রিয়েট করলাম, যে বললাম আমাদের ওয়েবসাইটে আছে, তুমি ঢুকে তোমার রেজিস্ট্রেশন করো। হ্যাঁ, তো ওই রকমের আর কি ফিচার পাওয়া যাবে কিনা এই প্লাগইন? ওই রকমের ফিচার এটার সঙ্গে পাবেন না, কারণ ওয়ার্ডপ্রেসে এখনো ওই ধরনের তৈরি হয়নি। আমি একটা তৈরি করে নিয়েছি, তৈরি করে নিয়ে আমি ধরা খাইছি একজনক দিয়ে, মানে আমি কাস্টম ভাবে আমার একটা প্রতিষ্ঠানের জন্য ওইরকম দরকার। আমি কি করলাম ভাই, আমার রিকোয়ারমেন্ট গুলো দিলাম ওকে, ও আমাকে গোজামিল দিয়ে একটা প্লাগইন বানাই দিল। 5000 টাকা আমার গচ্চা গেছে ওইখানে। ও আমাকে ড্যাশবোর্ডে ওই অপশন করে দিয়েছিল, কিন্তু সেইখানে আমি জাস্ট লিস্ট আকারে দেখতে পারি। স্যার ময়মনসিংহ এডুকেশন বোর্ড কিন্তু স্যার ওয়ার্ডপ্রেসে করা একাডেমিয়া টিম নিয়ে, তাহলে ওরা কিভাবে করতেছে এটা? কোনটা? ময়মনসিংহ শিক্ষা বোর্ড। ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আচ্ছা, এইখানে অবশ্যই আপনার কাস্টম কিছু প্লাগইন আছে। আপনি যাই দেখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড যারা কাজ করতেছে অবশ্যই তারা কাস্টম কিছু প্লাগইন অবশ্যই ব্যবহার করছে। তাছাড়া এখন পর্যন্ত কোনো প্লাগইন বের হয়নি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ফর্ম সাবমিট দিবে সে ফর্ম আমার এখানে ড্যাশবোর্ডে শো করবে, এরকম রেডিমেড কোনো প্লাগইন আপনি পাবেন না। স্যার ওনারা কোনটা ব্যবহার করতেছে এটা কি আমরা দেখতে পারবো? ওয়েবসাইটটা দেন, লিংকটা দেন। ময়মনসিংহ এডুকেশন বোর্ড। তার মানে ইউজার থেকে ইনপুট নিতে লিংকটা দেন কি প্লাগইন? আচ্ছা স্যার আমি দিচ্ছি। তাহলে আমি বলে দিব যে ওরা কি প্লাগইন ব্যবহার করছে। আর স্যার আজকে একটা বিষয়, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যান বেজের তথ্য করি, এখানে উনি বলছেন যে এটা একমাত্রই দেশের নেট খারাপ বিদায় কাজ করতেছে না ওয়েবসাইটটা। আসলে কি এই জন্য আমার তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে ওনারা ট্রাফিক নিতে পারতেছেন না। হতে পারে, অনেক সময় ট্রাফিক বেশি হয়ে গেলে সাইট এমনি স্লো হয়ে যায়। কারণ দেশের নেট যদি খারাপ হতো, দেশের তো অন্য কোনো কিছু নেট সমস্যা এতটা পড়তেছে না যে নেটের সমস্যা আসলে হইতেছে, নেটের সমস্যা এতটা না স্যার। আমরা ব্যবহার স্যার দিছি, লিংকটা দিছি স্যার। আচ্ছা, ময়মনসিংহ এডুকেশন একাডেমিয়া বোর্ড.gov.bd ওরে খোদা। আচ্ছা, ব্যান্ড বেজের যে লিংকটা, সেই লিংকটা কোনটা? ওয়েবসাইটের লিংক দিচ্ছে নাকি ব্যান বেজে যেটা দিয়ে রাখছে ওরা একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে। আইপি অ্যাড্রেস? এইবার তাহলে বলি, আইপি অ্যাড্রেস মানে হচ্ছে লোকাল সার্ভার। হ্যাঁ, ওদের নিজস্ব এখনো ডোমেইন হোস্টিং নাই, ওদের ভালো কোনো যে ডেডিকেটেড কোনো জায়গায় হোস্ট করা নাই, এই জন্য আর কি ওদের প্রবলেমটা। এটা হচ্ছে যে লোকাল হোস্ট নিয়ে ওটা হয়তো বলে যে সকাল 10টা থেকে বিকাল 5টা 6টার মধ্যে হবে, এরকম কিছু বলে থাকে। আর সাইটের যে অবস্থা খুবই বাজে। স্যার এরকম কিছু বলে নাই, কিন্তু স্যার সাইডের জগতে যত বাজে হওয়ার দরকার এটা সেই যোগ্যতা অর্জন করছে। আচ্ছা থাক আর কষ্ট হয় আপনাদের, বুঝতে পারছি। এরকমের আরো কিছু প্রতিষ্ঠান আছে, সাপোজ উপবৃত্তি যেটা এইচএসপি যেটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার রেজিস্ট্রেশন, আচ্ছা স্যার রেজিস্ট্রেশন দেখবেন স্যার। রেজিস্ট্রেশন কোনটা? ও রেজিস্ট্রেশন তো আপনি তো লগইন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ইয়াতে লগইন করতে হবে। যে আমি দেখাতে পারবো, আপনি তো শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে লগইন করতে হবে। আপনারা চাইবেন যে এই মানে আমার রিকোয়ারমেন্ট হয়েছে এই সাইটে যারা ঢুকবে তারা কোনো প্রকার ছাড়া লগইন ছাড়া রেজিস্ট্রেশন করবে, তাই না? সেই অপশন কি এরা রাখছে? ওটা এখানে ফর্ম আছে, কলেজ ফর্ম, স্কুল সেকশন, এক্সাম ফর্ম। আমি একটু শেয়ার করব স্যার আমার স্ক্রিন। আচ্ছা, শেয়ার করেন। অনুমতি দিতে হবে স্যার, অনুমতি দিতে হবে। ও আচ্ছা, অনুমতি দিতে হবে, হ্যাঁ নেন, শেয়ার দেন। স্যার এই যে আমি যখন স্ক্রিনে যাচ্ছি তখন কিন্তু এই যে আমার সাবডোমেইন তৈরি হয়েছে, এখন আমি পারবো। লাস্টে দেখেন login.php দিয়ে রাখছে, অবশ্যই পেজটা কাস্টম ভাবে ক্রিয়েট করছে। ও
সরি পাসওয়ার্ড স্যার এখন মনে নেই মনে হয়, মানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আমার মনে হচ্ছে যে এই সাবডোমেইনটা করে শুধুমাত্র এই একটা অপশনের জন্য ওরা অনুমতি দিয়ে আমাদের ওই যে এডিটর তৈরি করে দিছে। হতে পারে। আমার মনে হচ্ছে এরকম যে it is এই সাবডোমেইন, এটা তো সাবডোমেইন এখন এই যে হ্যাঁ, স্কুল। স্কুলে চলে আসছে, যেমন লাস্টে হ্যাঁ, থেকে এই login.php চলে আসছে। এইখানে যারা আমাদের ওটা নিবন্ধন কিন্তু ওনারা তো ওটুই করে দিবেন, আমরা একটা নির্দিষ্ট ফি দিয়ে তারপরে ওনাদের কাছ থেকে পাসওয়ার্ড আনছি, তো ওনারা আমাদের সাবডোমেইন এডিটর করে দিবেন হয়তো। এটাও করা সম্ভব, এটাও আপনি করতে পারবেন। এটা আপনার যেগুলো ফর্ম আছে, গ্র্যাভিটি ফর্ম নামে একটা ফর্ম আছে, প্লাগইন জি। গ্র্যাভিটি ফর্ম, প্লাগইনের নাম হচ্ছে গ্র্যাভিটি ফর্ম। এই ফর্ম দিয়ে আপনি এই ধরনের করতে পারবেন, কোনো ব্যাপারই না। এখানে ফর্মের ভিতরে আমি তো কোনো কিছু দিচ্ছি, শুধু রেজাল্টের এখানে যেটা দেখলাম সেটা হইতেছে এটা লিংক দিয়ে রাখছে, কথা এডুকেশন বোর্ড একটা লিংক দিয়ে রাখছে, এটা ভালো কথা। জি জি স্যার, এখন আমি পারবো, আমি পাসওয়ার্ডটা মনে করতে পারছি, একটু দেখাই স্যার। আচ্ছা দেখান। হ্যাঁ স্যার, এই যে আমি লগইন করার পরে এই ড্যাশবোর্ড, এখন আমি যদি স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে যাই, এই যে গেলাম, তারপর আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কবির স্যার এখন। বুঝতে পারছেন? কবির স্যার আছি, বিস্কুট খাচ্ছি, বিস্কুট খাচ্ছে। এজন্য কথা কবির বলা স্যারের হচ্ছে। ওয়েবসাইটের মতো দেখা যায় স্যার। আচ্ছা, এটা হইছে আপনি গুগলে সার্চ দেন, এডুকেশন টেমপ্লেট লিখে সার্চ দেন, এডুকেশন ম্যানেজমেন্ট টেমপ্লেট লিখে সার্চ দেন, টেমপ্লেট ওয়ার্ডপ্রেস থিম লিখেও সার্চ দিতে পারেন। এই ধরনের টেমপ্লেট ওয়ার্ডপ্রেসে প্রচুর আছে, প্রচুর। ওরা আপনার সাবডোমেইনে ওই একটা অপশন উঠায় রাখছে। এই তথ্যগুলো যাইতেছে কই আমাকে সেটা বলেন। ফ্রন্ট পেজে কেউ দেখতে পারতেছে? আচ্ছা, আপনি যে ব্যাক এন্ড থেকে দিচ্ছেন এই তথ্যগুলো যাইতেছে কই? স্যার ব্যাকএন্ডে দিচ্ছি, ব্যাকএন্ডে থাকতেছে। ব্যাক এন্ডে দিচ্ছেন, ব্যাক এন্ডে থাকতেছে। আপনার এই ধরনের এই টেমপ্লেটের ক্ষেত্রে ফ্রন্ট পেজে কিছুই শো করে না। এই ধরনের অনেক টেমপ্লেট আছে, ওয়ার্ডপ্রেসে করা সম্ভব। স্টুডেন্টদের ফিস আপনি নেবেন, ওদের কত টাকা ডিউ হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন, সবকিছুই করতে পারেন। এবং স্টুডেন্টের যে প্যারেন্টস এর ফোন নাম্বার থাকবে সেখানেও আপনি এসএমএস দিতে পারবেন। এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের জন্য একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। এই যে স্যার ওদের ব্যবহৃত থিম, এটাতে সার্চ দেন, খুঁজে পান না? এটা তো ফ্রি থিম দিয়েছে ওরা মনে হচ্ছে আমার। না স্যার এটা কত জানি 59 না কত ডলার। তাই? হ্যাঁ, ওটার কি ফ্রি ভার্সন আছে? জানি না তো স্যার। এই একাডেমি থিম, আচ্ছা একাডেমি থিম আছে। যাই হোক, নিচে আসেন, নিচে আসেন। স্যার শুধুমাত্র এরা যে কাজটা করছে, আপনার ফন্ট এন্ডে একটা কি দিয়ে রাখছে, থিম দিয়ে শুধু ফন্ট এন্ডে সাজায় রাখছে। আর আপনারা যেটা কাস্টমাইজ করতেছেন ওইটাতে ওরা একটা টেমপ্লেট লাগাইছে, একটা টেমপ্লেট লাগাইছে যেখানে স্টুডেন্টের আপনার ফিস থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনারা সাজাতে পারবেন। সেটা কিন্তু শুধুমাত্র ব্যাক এন্ডে থেকে যাচ্ছে, ওটা কিন্তু আপনার ফ্রন্ট এন্ডে কোথাও শো করতে পারতেছেন না। টেবিল প্রেস, হ্যাঁ টেবিল প্রেস দিয়েও করা যায়। টেবিল প্রেসের চাইতে আপনার সবচেয়ে ভালো হচ্ছে নিনজা প্রো, আমি যেটা দেখাচ্ছি। এই টেবিল প্রেসের চাইতে সবচেয়ে ভালো হইতেছে নিনজা প্রো। যান, এখন আপনি এক কাজ করেন, ওই আপনার সাবডোমেইনটা কপি করেন। এখন স্যার সাবডোমেইনটা কপি করেন, সাবডোমেইন লিংকটা কপি করেন। লিংক এখানে সার্চ দেন, এটা সার্চ দেন, এটা তুলে দেন, আরে সব তুলে দেন। হ্যাঁ সার্টিফিকেট দিব? হ্যাঁ সব না, ওই বিডি পর্যন্ত, বিডির হ্যাঁ ওগুলো তুলে দেন, লাস্ট থেকে এগুলো তুলে দেন। আরে সব জায়গায় আবার ক্লিক করলে সব চলে যাচ্ছে স্যার ওটো। কন্ট্রোল, আচ্ছা আপনি উপর থেকে কপি করে নিয়ে আসেন না কেন, স্কুলের পর থেকে? হ্যাঁ আরো দেন, বাস। হ্যাঁ সার্চ দেন। স্যার আরেকটা জিনিস দেখছিলাম, আমাদের যে এখন অ্যান্ড্রয়েডের টিচার, ওনার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা, এটা কি দিয়ে তৈরি করছে এটাও তো পাই না। মানে আমাদের কোন অ্যান্ড্রয়েডের টিচার? বর্তমান যে অ্যান্ড্রয়েড ক্লাস নিচ্ছেন, এই যে আমাদের ক্লাসটার পরে যে আসবেন,
ওনার ওয়েবসাইটটা খুঁজে বের করে, এই যে স্যার এটা আসে না কিছু। তারপরে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করেনি, এটা অবশ্য ওরা কাস্টম দিয়ে করছে, ঠিক আছে? কিন্তু এই ধরনের টেমপ্লেট আপনি অনেক পাবেন। তো ওনার ওয়েবসাইটের নামটা তো মনে নাই স্যার, দেখছিলাম তো মনে নাই। আচ্ছা আচ্ছা স্যার আমি কানেকশন ডিসকানেক্ট। ওকে। স্যার ওটার ব্যাকএন্ডটা সম্ভবত কোঅর্ডিনেটরে করা। কোঅর্ডিনেটরে করা হতে পারে, মানে কোন প্লাগইন অবশ্যই ব্যবহার করছে। আমি দেখাচ্ছি, দেখেন এডুকেশন ইন ওয়ার্ডপ্রেস, এই দেখেন, দেখি এটা কি অবস্থা। টেমপ্লেট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম লেখা সার্চ দিবেন, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলেই পাবেন। এই যে স্মার্ট, এলএমএস থিম সব আছে এখানে, এর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব দেখাবে আপনার। ওয়ার্ডপ্রেসের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওই রকম অনেক পাওয়া যাবে, একটু ঘাটাঘাটি করবেন তাহলেই পাবেন। ব্যাক এন্ডে লিয়াকত স্যার যে কাজটা করতেছে ওই ওই ধরনের অনেক আছে, কিন্তু ওদের সমস্যা হচ্ছে ওগুলো শুধু ব্যাক এন্ডে শো করে, ফ্রন্ট এন্ডে শো করে না। হ্যাজাল হচ্ছে একটা। এই তো এজ এ ডেমো দিয়েছে, দেন লগইন পেজ, প্রোফাইল পেজ, ইনস্ট্রাক্টর। আমি লগইন পেজে যাই, এটা কপি করি, ওরা তো ডেমো দিয়েই দিছে একটা। মাই অ্যাকাউন্ট, আমি লগইন করতেছি, লগইন। এটা ওই ধরনের না, না এটা তো এরকম নাই, এটা আসে না কেন? না এখানে দেখবেন যেগুলো লগইন ডিটেইলস দিয়েছে সেগুলো হইতেছে আপনার ওই ধরনের, যেগুলোতে স্টুডেন্ট লগইন, টিচার লগইন, এই লগইন অপশন গুলো আছে। স্যার আপনি কি স্কুলেরটা কি শুধু নিনজা ফর্ম ইউজ করেই করছেন? হ্যাঁ শুধু ওইটা দিয়েই করছে, আর কিছু করিনি। আমার যেখানে যেখানে ওই ধরনের ইয়ে দরকার হয়েছে শুধু একটা করে টেবিল ক্রিয়েট করছি, করে দিয়ে যিনারা এডিট করবে ওকে বলে দিছি তুমি এই সাইটের কোথাও হাত দিবা না, শুধুমাত্র এই টেবিলটা এডিট করবা। কিন্তু স্কুলের যারা মানে আপনার এগুলো কাজ করে, মানে রেকর্ড অফ করি, আমি ওয়ার্ড লিখতেছি, কি হলো, ও সরি এডিট, এটা ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ। এখন দেখেন এই ইমেজটা আপনার আছে কোথায় সেটা ধরে, তার আগে সবচেয়ে ভালো হয় এইখানে গিয়ে টেবিলে গিয়ে আপনি, টেবিলে আছে নাকি, আচ্ছা টেবিলে যায় এই যে কাস্টম সিএসএস দেখেন, ইউ মে অ্যাড এজ এ প্যারেন্ট 6 এভাবে দিতে বলতেছে। আরো সহজ বুদ্ধি হইতেছে আপনি ছবিগুলো ছোট আকারে করে নিয়ে আসেন, ছবিগুলো ছোট করে সাথে নিয়ে আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এই যে এখানে আছে, দেখি এখানে এখানে কাজ করে কিনা, কাজ করে না কেন দেখি।
হোয়াইট মার্কস ভুলে গেল, শো করে না। ফুটার টেবিল, এই দেখেন ছোট হয়েছে না? ছবি ছোট হয়ে গেলে জি স্যার হয়েছে স্যার। আমি আরো একটু বড় করি, 50% দিই, 50%। তাহলে কি ধরলেন আপনি এখানে? এই যে ফুটার টেবিল, এটাকে ধরছেন কিন্তু। তাহলে এটাকে কপি করেন, ফুটার টেবিল, এটাকে ধরে এখানে ফালান। হোয়াইট 50%। সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ভুল লিখতেছি তাও বলতেছেন না, দি কাজ করে কিনা। সেভ দি, কাজ করলো না তো নাকি, না করছে? এখানে আইডি ইউজ করতে বলছে, দেখি এটার আইডি কই আছে। চেঞ্জ হয়নি, পুরোটাই দিই দেখি, পুরোটা দিয়ে এলাম। তাও হয়নি, এবার হয়েছে, এবার হয়েছে, এই তো। বুঝতে পারছেন? ইনস্পেক্টর ধরে ওইটার কোড নিয়ে যে এখানে দিতে হবে, দিয়ে ওটার হোয়াইট, হ্যালো জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। স্যার। আমার স্ক্রিন শেয়ার করা বন্ধ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে কাজ করছে, পুরো কোডটাকে কপি করে নিয়ে এসে তারপরে আপনি ভ্যালুটা দিয়ে দিবেন। সেম ভাবে লেখাগুলো তাই, ফন্ট সাইজ ছোট করতে হবে লেখা। ইন্সপেক্ট করেন, এটাকে ধরেন, ধরে এখানে দেখেন ওই লেখা কোথায় আছে। এত টেবিল না, জাস্ট এতটুকুকে ধরেন, ধরে ওইটা কার ভিতর যায়। প্যাডিং দেওয়া আছে এত, আমি যদি এখানে দিই ফন্ট সাইজ সে দিলাম আমি 20 পিক্সেল, ছোট আছে না? জি আর স্যার। একটু কমাই, আর একটু কমাই, এই তো। তাহলে কি করব, এই এই যে ইয়েটা আছে এখানে ক্লিক দিয়ে যা আছে কন্ট্রোল সি কপি, এখানে এসে ইন্টার দিয়ে পেস্ট। এখন এর এর ভিতরে এখন আমি লিখে দিচ্ছি ফন্ট। একটু টুকিটাকে আপনার এইচটিএমএল জানলে জিনিসটা সুন্দর হয়। 17 পিক্সেল, 17 পিক্সেল। স্যার ছবির হোয়াইটটা চলে গেল স্যার। হ্যাঁ, হোয়াইট চলে গেল কিভাবে? যাই, আবার দিচ্ছি, হোয়াইট 50% ছিল তাই না? আচ্ছা, জি স্যার। সেভ দি, রিলোড দি, ঠিক আছে না? পারবেন? অথবা আপনি চাইতেছেন এই হোসেন লেখাটা আমি নিচে দিব, শাহাদত, শাহাদতের পরে হোসেন লেখাটা আমি নিচে ফালাবো। চলে যান টেবিলে, টেবিল রো, এইটাতে আসি, এডিট করি। সেন্টার করা যাবে না স্যার? হ্যাঁ,
ছবিটা ওই কলামের ভিতরে সেন্টার হবে না? হবে 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 দেখেন এই যে নামের এই পাশে এসে মানে নিচে নামানোর ইয়ে কি কোড কি বিআর আমি ওটাকে বলি বাংলাদেশ রেলওয়ে বিআর আপডেট করে দিই তাহলে কি হবে হোসেন নাম আর নিচে চলে আসবে দেখেন আসছে না জি স্যার। জি স্যার। ওকে এখন বলতেছেন ছবিটা মাঝ বরাবর আসবে না কেন আসবে না ছবির ঘরে ক্লিক দেন এখানে অ্যাডিশনাল কি ছিল সেটিং এ হেডার টেক্সট অ্যালাইন কি সেন্টার রো টেক্সট অ্যালাইন সেন্টার আপডেট সেন্টার আপডেট হয়েছে ছবি মাঝ বরাবর তাহলে আমরা একটা টেবিল তৈরি করে দেখলাম এবং টেবিলের বিস্তারিত সব দেখলাম একটু আপনারা প্র্যাকটিস করেন ওকে এখন অন্য টপিকসে যাব একটু সবাই খাতা কলম নেন তো অনেকদিন ধরে লেখাপড়া হয় না একটু আমরা লেখাপড়া করি আজকে একটু নিয়েছেন জি স্যার। ওকে স্যার বলেন ই কমার্স আর ই কমার্স কাকে বলে আর ই কমার্স কাকে বলে ই কমার্স কি আর ই কমার্স কি স্যার ই-কমার্স তো মেবি একটা প্লাগইনের নেম। আচ্ছা আর ই কমার্স কি তাহলে ই-কমার্স হচ্ছে একটা ইলেকট্রনিক মানে যে সাইটের মাধ্যমে আমি কিছু সেল করতে পারি এটা যে সাইটটাই হচ্ছে ই-কমার্স সাইট এটাকে ই-কমার্স বলে। আর কেউ ই কমার্স বলতে ইন্টারনেটের মাধ্যমে যে সকল ব্যবস্থা মানে ব্যবসা করা হয় তাকে মূলত ই কমার্স বলে। আচ্ছা আর ই কমার্স স্যার ই কমার্স সম্পর্কে আইডিয়া নেই, তবে যতটুকু বুঝলাম এটা মানে ওয়ার্ডপ্রেসের কোনো একটা প্লাগইন হবে। আচ্ছা দিগন্ত বলেন ই-কমার্স হচ্ছে একটা প্লাগইন যে প্লাগইনটার মাধ্যমে আমরা ট্রানজাকশন করি ই-কমার্স সাইটগুলো আর ই-কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স যেটা মোটামুটি আমরা সবাই জানি আর সেটা হচ্ছে আমরা এখানে যদি মাল্টি ভেন্ডর সাইট না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট আপলোড করব সেখানে যে কেউ হচ্ছে যে অর্ডার করবে আর পেমেন্টটা হচ্ছে তারা ই-কমার্সের মাধ্যমে করতে পারে আচ্ছা আর মাল্টি ভেন্ডর সাইট গুলো হচ্ছে যে কেউ যে হচ্ছে তার নিজের একটা দোকান বা একটা শপ তারা ওপেন করবে এবং তার ওই যে শপ বা ইউজার নেমের আন্ডারে হচ্ছে সে প্রোডাক্ট আপলোড করতে পারবে ঠিক আছে সবার অ্যানসারটা মোটামুটি ঠিক আছে মোটামুটি মানে কাছাকাছি প্রায় সবারটাই ই কমার্স যারা বলছেন প্লাগইন ঠিক ই কমার্স হচ্ছে একটা প্লাগইন কার ই কমার্সে ই কমার্স কি ইন্টারনেটে আপনার একটা ওয়েবসাইট থাকবে সেইখান থেকে আপনার প্রোডাক্ট কেনা বেচা করতে পারবেন সেটা হচ্ছে আমার ই কমার্স ঠিক আছে যারা বলছেন সব সত্য কথা বলছেন এখন ই কমার্স যে কাজটা আরো একটু কাজ করে সেটা হচ্ছে একটা ইউজার আপনার ওয়েবসাইটে যাবে একটা প্রোডাক্ট চুজ করবে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি মনোযোগ দেন ই কমার্স আপনার কি হিসেবে কাজ করবে একটা ইউজার বা একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে মানে অনলাইন ওয়েবসাইটে যাবে সেখানে প্রোডাক্ট চুজ করবে প্রোডাক্ট চুজ করার পরে আপনার নেক্সট কাজ হচ্ছে অ্যাড টু কার্ট কি আমরা বুঝি অ্যাড টু কার্ট কি জি স্যার অ্যাড টু কার্ট আপনি যদি লোকাল ভাবে চিন্তা করেন বড় বড় শপিং মলে যখন আপনি ইয়ে করতে যান কেনাকাটা করতে যান দেখবেন ওই এর ভিতরে কিছু ঝুড়ি থাকে বা কিছু ট্রলি থাকে তাই না জি স্যার। আপনার যেটা যেটা পছন্দ সবকিছু আপনার সিলেকশন করে আপনি ওই ঝুড়িতে বা ট্রলিতে কিন্তু রাখেন ঝুড়ি ট্রলি যেটাই বলেন এটা হইতেছে আমার অ্যাড টু কার্ট ক্লিয়ার বুঝতে পারছেন অ্যাড টু কার্টটা কি জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে অ্যাড টু কার্ট করতেছেন তারপরে চেক আউটটা কি আপনার অ্যাকাউন্টে এসে টাকা জমা দিতে হবে লোকাল ভাবে আমরা ট্রলি কি নিয়ে যেতে পারি ট্রলি কিন্তু নিয়ে যেতে পারি না ট্রলির ভিতরে যে প্রোডাক্ট গুলো আমি রাখছি সেটা টাকা আমাকে অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট করে ওই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবো ট্রলি যেখানে ছিল সেখানেই থাকবে
ঠিক এখানেও তাই, ই-কমার্স অ্যাড টু কার্ট করার পরে আমাকে চেক আউট করতে হবে। এই চেক আউটের অপশনটা হচ্ছে বিভিন্ন পেমেন্ট মেথড, যেমন সেটা হতেছে পেপাল, সেটা হতেছে আপনার ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট, নগদ, এই ধরনের পেমেন্ট মেথডের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই পুরো প্রসেসটা কন্ট্রোল করবে আমার এই ই-কমার্স প্লাগইন। বোঝা গেছে? জি স্যার। তাহলে ই-কমার্স এ আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ই-কমার্স এর মাধ্যমে আমরা অ্যাড টু কার্ট অপশন অ্যাড করতে পারবো, ই-কমার্স এর মাধ্যমে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। ওকে, আমি কোনো আপাতত থিম দিচ্ছি না, আমি থিম নিয়ে একটু পরে আলোচনা করব। তো আমি একটা প্লাগইন দিব, সেই প্লাগইন নাম কি? ই-কমার্স। ই-কমার্স হচ্ছে আমার ফ্রি একটা প্লাগইন। আমি প্লাগইনে গেলাম, এখান থেকে অ্যাড নিউ করতেছি। এই ই-কমার্সটা আমরা কাস্টমাইজ করব। এখানে মনে হয় আমার দেওয়া আছে না, যদি না দেওয়া থাকে আমি অ্যাড নিউ করি। বানান কি ভুল আছে নাকি? স্যার বানানে ভুল আছে। আচ্ছা, ই-কমার্সের প্রথম যে প্লাগইনটা আসবে ফার্স্টে বাম পাশে, 5 মিলিয়ন ইউজার ব্যবহার করছে। ওকে, এটাকে আমি ইনস্টল করতেছি। আচ্ছা, ইনস্টল হোক তার আগে আমি কিছু স্টেপ লিখি, মানে এই ই-কমার্সের নিয়ে আমরা কি কি কাজ করতে পারি, মানে এটা ফলোয়ার, মানে বিগিনার থেকে শুরু করেন। যারা মানে আগে থেকে পারেন তাদের লেখার দরকার নেই, যারা একদম পারেন না তারা লিখতে পারেন। স্টেপ 1, ইনস্টল ওয়ার্ডপ্রেস। স্টেপ 2, install theme. What is ই-কমার্স support? Step 3, install ই-কমার্স plugin. Step 4, configure the setting of ই-কমার্স plugin. Step 5, set up the payment method. Step 6, add product. আর ওই কার্ড যেটা সেটা অ্যাড প্রোডাক্ট যেটা লিখছেন না, আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন, কেনা বেচা করবেন, সেই প্রোডাক্ট, ঘড়ি, শার্ট, সেগুলো। Set up the pages where show step 1 কি লিখছে, step 8, এইটুকুই, আর কিছু না। স্টেপ 8 নেই। আচ্ছা, শো করলাম এবং এখান থেকে কাস্টমার কিভাবে কিনবে। স্যার ওখানে ওই কার্ড পেজে কিছু করতে হবে না? কার্ড পেজের একটা সেটআপ আছে না? না না, আচ্ছা স্যার। কার্ট অটোমেটিকলি অ্যাড হবে।
7টা মেথড আমাকে ফলো করতে হবে। টেক্সট টুকু চ্যাট বক্সে দেওয়া যাবে অথবা টেক্সট ফাইল। আমি ইয়েতে দিলেও আপনারা কপি করতে পারবেন না, কারণ ওখানে তো কপি হয় না। একটু কষ্ট করে লিখে নেন। এটা আমি কপি করে ইয়েতে দিলাম, টেক্সট বক্সে দিলাম, সমস্যা নাই, কিন্তু আপনারা কেউ কপি করতে পারবেন। দেখেন, ট্রাই করে দেখেন। না কপি হয় তো? পারবেন। হয়তো স্যার কপি হয়। কপি হয়, হ্যাঁ কপি হয়। স্যার এইখানে একটা রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয় চলে আসে না, মানে প্রথমে যারা ইউজার আছে আসবো। আপনাকে যতটুকু মানে বলা হয়েছে ততটুকু লেখেন আগে। আচ্ছা ঠিক আছে। আমি এখন বর্ণনা করি একটু। ইনস্টল ওয়ার্ডপ্রেস প্লাগইন, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা আমাদের ডান, এটা কমপ্লিট। ইনস্টল এ থিম হোয়াট ইজ WooCommerce সাপোর্টেড, মানে আমাকে এমন একটা থিম বেছে নিতে হবে যেখানে WooCommerce সাপোর্ট করবে। তাহলে আমাকে অবশ্যই WooCommerce রিলেটেড কোনো একটা থিম চুজ করতে হবে। আপাতত আমি কোনো থিম দেইনি, ডিফল্ট যে থিম সেটাতেই করতেছি। ইনস্টল WooCommerce প্লাগইন, ওকে, এটা আমার ডান। তারপর কি বলছে, কনফিগ দ্য সেটিং অফ WooCommerce প্লাগইন, কনফিগ দ্য সেটিং অফ WooCommerce প্লাগইন। আমার এখন 4th স্টেপের কাজ। আমার প্রথম স্টেপ এবং তৃতীয় স্টেপ আমার কাজ শেষ। এই দ্বিতীয় স্টেপটা হইতেছে আপনার থিম। আমি WooCommerce এর ই-কমার্স রিলেটেড কোনো কিছু থিম আপনাদের দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এখন আমি 4 নম্বর স্টেপ কাজ করব, কনফিগ দ্য সেটিং অফ WooCommerce প্লাগইন। চলেন ইনস্টল দিয়েছি, অ্যাক্টিভ করি। আচ্ছা, ওকে, দেখেন এখানে কি বলছে, আমাকে 5টা স্টেপ দিছে, স্টোর ডিটেলস, ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট টাইপ, বিজনেস ডিটেলস, ঠিক আছে? আমাকে এই 5টা স্টেপ ফলো করতে বলছে। তাহলে আমরা এখন কত নাম্বার স্টেপে আছি? 4 নাম্বার না? কনফিগার। তাহলে আমাকে এই WooCommerce-টা এখন আমাকে সেট আপ করে নিতে হবে। আমরা যখন WooCommerce-টা সেট আপ দিব, তখন রেজিস্ট্রেশন পেজ, লগইন পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, অ্যাড টু কার্ট পেজ অটোমেটিকলি আমার WooCommerce-এর সঙ্গে কি করা আছে, বিল্ড আপ করা আছে। আমাকে আলাদা করে আর তাকে কাস্টমাইজেশন করতে হচ্ছে না। বুঝতে পারতেছেন? আপনারা এতক্ষণ যেটা বললেন, রেজিস্ট্রেশন করাবো, লগইন করাবো, অ্যাড টু কার্টের অপশন অ্যাড করব, সেই সব কটা অপশন আমার এই WooCommerce-এর ভিতরে সেট আপ করে দেওয়া আছে। জাস্ট শুধু আমরা সেটাকে এখন কনফিগ করব, ঠিক আছে? প্রথম বলছে স্টোর ডিটেলস, আপনার এই দোকানের লোকেশনটা, আপনি যেখানে অনলাইনে হোক আর অফলাইন হোক, একটা তো নির্দিষ্ট কোনো লোকেশন আছে, তাই না? WooCommerce এর প্রথম স্টেপ হইতেছে আপনার স্টোরের লোকেশনটা ঠিক করে দেওয়া। আমি ঠিক করে দিলাম, যা আছে এখান থেকে আমি কান্ট্রি বাংলাদেশ এবং সেটা হবে আমার বগুড়া। দেখেন বাংলাদেশ বগুড়া, এইভাবে বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলার নাম এখানে দেওয়া আছে। দিলাম বগুড়া দিলাম, এত দিলাম। এখন এইটা তো আমার আর বলার কথা না, কারণ এইটা নিয়ে কবির স্যার সম্ভবত বেসিকটুকু দেখাইছিল প্রথম স্টেপ, আমার যতদূর মনে পড়ে। কি মনে পড়ে আপনাদের? স্যার WooCommerce তো দেখাই না আমাদেরকে স্যার। দেখাইছে, এই 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 এতটুকু জিনিস দেখাইছে, প্রোডাক্ট অ্যাড করে দেখায় নাই, প্রোডাক্ট অ্যাড করে দেখায় নাই, স্যার বেসিকটুকু দেখাইছে। বেসিকটুকু দেখাইছে। সেই জিনিসটা আমি আবার রিপিট করতেছি। তাহলে এটাকে আপনি কোনো ক্লায়েন্টের জন্য করতেছেন না আপনার নিজস্ব? যদি নিজস্ব হয় তাহলে এটা টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, আর যদি ক্লায়েন্টের জন্য হয় অবশ্যই এটা টিক চিহ্ন দেবেন। আমি না টিক দিয়ে গেলাম। বিল্ড ইওর বেটার, হ্যাঁ ঠিক আছে, ইয়েস, কন্টিনিউ করলাম, যা করলাম। সেকেন্ড স্টেপ করে যায় না কেন আসছে। এখন আপনার দেখেন এই আপনার যে স্টোরটা, এখানে কি কি প্রোডাক্ট থাকবে।
আপনি ইচ্ছা করলে সব দিয়ে রাখতে পারেন, এটা অত কোনো ম্যান্ডেটরি না, সব দিয়ে রাখলাম, কন্টিনিউ। যদি আরো দরকার হয় নিচে আদার লেখা আছে, আদারে দিয়ে দিবেন। ফিজিক্যাল প্রোডাক্ট কি, ডাউনলোড প্রোডাক্ট কি, এটা আমি একটু পরে বুঝাচ্ছি। আমি ডিসপ্লে মান্থলি প্রাইস মানে এগুলো আমি কিছু শো করাবো না, আমি অফ করে রাখি, কন্টিনিউ। যা আছে থাক, ফিজিক্যাল প্রোডাক্ট যা আছে থাক। এখানে আপনার কয়টা প্রোডাক্ট থাকবে এটা কোনো ম্যান্ডেটরি না, এটা আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন। এগুলো সব না করে দিবেন, না করে দিয়ে এখানে কন্টিনিউ। এখানে বলতেছে যে কোন থিমের ক্ষেত্রে করবেন, আপনি কি কোনো মানে নির্দিষ্ট কোনো থিমে যাবেন, আমি এই থিমে নিচ্ছি, স্টোর ফন্ট এই থিমে নিতেছি, বা আপনার যে থিমটা ইনস্টল করা থাকবে সেই থিমে আপনার এখানে শো করবে, জাস্ট ওইটা সিলেক্ট অটোমেটিক থাকবে, সিলেক্ট রেখে আপনি শুধু নেক্সটে চলে যাবেন, বাস, আর কিছু না। আমি এটাতে নিতে পারি অথবা এটাতে নিতে পারি, এটা নিলাম, স্টোর ফন্টটা নিচ্ছি, এখানে রাখবো না। এবং এটা জেটপ্যাক আপনার কতটা ভিজিটর আসলো, কে কি করলো, সে খুব সহজে আপনি এখানে ট্র্যাকিং করতে পারবেন। আপাতত আমি এটাকে নো থ্যাঙ্কস দিয়ে এগিয়ে যাচ্ছি, হয়ে গেছে। দেখেন এই পাশে আমার ই-কমার্স চলে আসছে কিন্তু, তাহলে কি করলাম, এটাও আমার ডান, তাই না? আচ্ছা, সেটআপ এটা একটু এলোমেলো হয়েছে, এটা যাবে আগে, এটা আসবে পরে, এই আর কিছু না। অ্যাড টু প্রোডাক্ট মানে অ্যাড প্রোডাক্ট, এখন আপনাকে এখানে প্রোডাক্ট তুলতে হবে। আপনি কি কি প্রোডাক্ট তুলতে পারবেন এটা একটু লিখে নেবেন, সবাই সবাই একটু লিখে নেবেন। অনলাইন ই-কমার্স ওয়েবসাইটে আপনি দুই ধরনের প্রোডাক্ট রাখতে পারেন। কয় ধরনের প্রোডাক্ট? স্যার দুই ধরনের স্যার। দুই ধরনের প্রোডাক্ট, একটা হইতেছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট। একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে কি ভার্চুয়াল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট কি বলেন তো, কে বলতে পারবেন? ফিজিক্যাল প্রোডাক্টটা কি? স্যার ফিজিক্যাল প্রোডাক্ট বলতে স্যার নরমাল যেগুলো থাকে স্যার, শার্ট প্যান্ট এগুলা। শার্ট প্যান্ট আমরা অর্ডার দিই, আমাদের হাতের কাছে আসে, তাই না? জি স্যার। তাহলে ভার্চুয়াল প্রোডাক্ট কি হবে? ডাউনলোড কি তো যেগুলো প্রোডাক্ট আমরা করে নিব, সে ধরুন কোনো রকমারি.com বই ডাউনলোড করতেছি আমি, না রকমারি.com তো আপনার প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, বই তো আসে আমার কাছে ডেলিভারি। আমরা অ্যামাজন থেকে যদি কোনো বই ডাউনলোড করে পিডিএফ আকারে বা কোনো সফটওয়্যার যদি আমি ডাউনলোড করতে চাই, এটা তো আমি কোনো স্পর্শ করতে পারি না। স্পর্শ করতে পারি কি? স্পর্শ করতে পারি। এইগুলো হইতেছে আমার ভার্চুয়াল প্রোডাক্ট, ঠিক আছে? এই ভার্চুয়াল এবং ফিজিক্যাল প্রোডাক্ট এইটা হইতেছে আবার তিন ধরনের। ভার্চুয়াল এবং ফিজিক্যাল প্রোডাক্ট এরা হইতেছে আবার কত প্রকার প্রোডাক্ট থাকে? তিন ধরনের প্রোডাক্ট থাকে। প্রথমটা হইতেছে গ্রুপ প্রোডাক্ট, লেখেন। প্রথমটা হইতেছে গ্রুপ প্রোডাক্ট, দ্বিতীয়টা হইতেছে স্যাম্পল প্রোডাক্ট, তৃতীয়টা হইতেছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। কি কি বললাম? গ্রুপ প্রোডাক্ট, স্যাম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট। প্রথমে স্যাম্পলটা বলি আগে। সিম্পল তো সিম্পল, একজন ভিজিটর আসলো, কোনো কথা নাই, একটা পছন্দ হলো, একটু কাট করলো, পেমেন্ট করলো, চলে গেল, বাস, সিম্পলের ভিতর শেষ। ক্লিয়ার? ভেরিয়েবল প্রোডাক্টটা কি? আপনি যখন একটা টি শার্ট কিনতে যাবেন বা একটা শার্ট কিনতে যাবেন, অবশ্যই কিন্তু নির্দিষ্ট একটা সাইজ থাকবে, কিন্তু সাইজ থাকবে না? এক্সেল, এক্সএমএল, স্মল, মিডিয়াম সাইজ আছে না? জি স্যার। এবং তার আবার অনেক কিছু আবার কালারও আছে, কিন্তু রেড, গ্রিন, ব্লু, একই ডিজাইন, আমি বিভিন্ন কালার নিব, ঠিক আছে? তাহলে কয়টা স্টেপ বের হলো? একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কালার। দেন এখন আপনি যদি চাইতেছেন যে আমি ডিফল্ট যে আছে তার থেকে যখন সে ওই সাইজ থেকে বড় সাইজে যাবে, তার প্রোডাক্টের দাম যাবে বেড়ে। কালার ব্ল্যাক আছে, তো যখন সে রেডে যাবে দাম যাবে বেড়ে। বুঝতে পারতেছেন? এরকম কি দেখতে পান কখনো? এগুলো কি কোনো দেখছেন ই-কমার্স সাইটের অনলাইনে? জি জি স্যার। জি স্যার। আচ্ছা,
এইগুলো হইতেছে আমার ভ্যারিয়েবল প্রোডাক্ট। যখন একটা প্রোডাক্টের ভিতরে অনেক ভেরিয়েশন আপনি নিয়ে আসবেন, সাইজ, কালার, অ্যামাউন্টের ভেরিয়েশন, এইগুলো হবে আমার কি প্রোডাক্ট? ভেরিয়েবল প্রোডাক্ট। ঠিক আছে, লাস্ট কি আছে? গ্রুপ প্রোডাক্ট, তাই না? গ্রুপ প্রোডাক্ট। আমরা ইউডুমি ফলো করি কি? ইউডুমি, জি স্যার। আচ্ছা, ইউডুমি যখন আপনি একটা কোর্সের ডিটেলস দেখবেন, তার নিচে দেখবেন করে কি ওরা দুইটা কোর্স অ্যাডজাস্ট করে এতটা, তার মানে কি মাঝখানে আপনি কি পাচ্ছেন? ছাড় পাইতেছেন। কিন্তু এগুলো কি দেখছেন কখনো ইউডুমিতে? মানে কম্বো স্যার, কম্বো কম্বো প্রোডাক্ট। হ্যাঁ জি স্যার। এই ধরনের আপনি মানে গ্রুপ করে সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই এতটুকু কি বুঝতে পারছেন? ফিজিক্যাল কি, ভার্চুয়াল কি, গ্রুপ প্রোডাক্ট কি, সিম্পল প্রোডাক্ট কি, আর ভেরিয়েবল প্রোডাক্ট কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এখন আসেন আমরা একটু কি করব, প্রোডাক্ট অ্যাড করব। কই থেকে করব? আমাদের দারাজ বাবার কাছ থেকে করব। দারাজ, বলেন তো আমার হিস্টরিতে ভিভি প্রোডাক্ট কেন অ্যাড হয়ে আছে? স্যার আপনি বেবি প্রোডাক্ট অর্ডার আপনি করছেন। ওগুলো দেখছিলেন, ব্রাউজ করছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে শার্টের একটা শার্ট খুঁজি, দাঁড়াতে যাই, তাহলেই হবে। টি শার্টটা দারাজে কিন্তু 5 টাকার আপনার ভিজিটিং কার্ড পাওয়া যায়, 100 টাকার ওয়ার্ডপ্রেসের কোর্স পাওয়া যায়। 100 টাকায় কোর্স স্যার। 100 টাকার কোর্স। দেখেন যেটা আমি বললাম, এই প্রোডাক্টটা আমার কি হইতেছে, এটা ডিজিটাল প্রোডাক্ট, তাই না? ভার্চুয়াল প্রোডাক্ট, ভার্চুয়াল, ফিজিক্যাল স্যার, ফিজিক্যাল প্রোডাক্ট। দেখেন এরা কি করছে, একটা রেগুলার মানে একটা প্রাইস ছিল, তার থেকে লেস করে এত টাকা করছে, এটা ভালো কথা। এবং দেখেন এখানে সাইজ দেওয়া আছে এল, এক্সএমএল, তাই না? আছে না? দেখেন উপরে খেয়াল করেন, আমি যখন ছোট আছি মানে এম সাইজ নিচ্ছি, তখন তার দাম কত? 119 ডলার। তখন লার্জ নিব সেম, যখন এক্সএল নিব তখন কি হয়েছে? 1 টাকা বেড়ে গেছে। 1 টাকা বেড়ে গেছে। মাল্টি কালার, এখানে একটা কালারই আছে, বেশি কালার নাই, না কালার সম্ভবত চেঞ্জ হইতেছে, একটা কালারই আছে, এটা আর কোনো কালার নাই। দেন এখান থেকে কি বলছে? অ্যাড টু কার্ট, তাই না? আমরা এই তোটুকু অংশটা করব, এই সাইজগুলো নিয়েও কাজ করব আমরা, সমস্যা নাই। এসকিউটা কি বলতে পারবেন কেউ? স্যার এটা হচ্ছে ওদের প্রোডাক্টের একটা আইডেন্টি, প্রোডাক্ট আইডি স্যার, ইউনিক আইডি, প্রোডাক্ট আইডি। হ্যাঁ, এদের ব্র্যান্ডের নাম দিয়েছে, ঠিক আছে, মেইন ম্যাটেরিয়াল নাম দিয়েছে। ওকে, এগুলো সব আমরা অ্যাড করব, কিন্তু ডিজাইনটা হয়তো আমার এইরকম হবে। স্যার দারাজের ব্যাপারে একটা ঝামেলা হচ্ছে, এখানে আমি অ্যাড টু কার্ট করে প্রোডাক্ট কিনলো, আমার প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়ালি আসে এবং প্রোডাক্টের যে ডেলিভারি চার্জ সেটা ইন্ডিভিজুয়ালি দিতে হয়। কোনটা? দারাজে আপনি ধরেন এখানে একটা টি-শার্ট আপনি অ্যাড টু কার্ট করলেন, আরেকটা লগইন করতে বলতেছে, তাও করলাম। আচ্ছা করব, লগইনে করি, কিনবো না তো ঠিক আছে, লগইন। স্যার দিগন্তর এই প্রশ্নের উত্তরটা স্যার একটু জানি আমি স্যার। আচ্ছা দেন এটা বিষয় হচ্ছে আমরা যদি একই ভেন্ডরের কাছ থেকে কিনি তাহলে এক প্যাকেটে আসে। এটা আমি জানি। হ্যাঁ, এটা তারা ব্যাকএন্ডে কাজটা করছে, আমি এটা জানতে চাচ্ছি। আমি তো কার্টে অ্যাড করে নিচ্ছি। কার্টে শুনেন, তাহলে আমি একটু বলি, ওরা হচ্ছে যে সাপোজ ধরেন দারাজের আমি এইদিকে একজন ভেন্ডর, ওইদিকে আপনি, এখন একজন আমাদের একই সাথে আমার এবং আপনার প্রোডাক্টটা ডেলিভারি কিনলো, সেক্ষেত্রে আমি ময়মনসিং থেকে পাঠাচ্ছি, মেবি ধরেন গাজীপুর যাবে, এটা এদিক থেকে যাবে, আর আপনি চট্টগ্রাম থেকে পাঠাচ্ছেন, চট্টগ্রাম থেকে গাজীপুর আসবে, দুইটা একসাথে হবে না। আচ্ছা আচ্ছা দাদা, এক মিনিট কবির স্যার স্যার বলেন। হ্যালো, ঠিক আছে, আমার ওইদিকে ইয়ে হচ্ছে তো, আমি আবার দেখে জানাবো।
হ্যাঁ কি হয়েছে? দারাজে কি কাক কিনে দিচ্ছে আমার মোবাইল নাম্বার দিয়ে কিনে দেয় আমার। আচ্ছা কি হয়েছে? আমি যে আপনার ক্লায়েন্ট কথা স্যার আপনার নাম্বারটাই দিছি, যেখানে বিকাশে পেমেন্ট করতে হয় এখানে আপনার নাম্বারটা দিছি স্যার। আচ্ছা আমার পেমেন্টটা নষ্ট হয়ে গেছে, শোনা যাচ্ছে না কথা, কি জানি শোনা যাচ্ছে না। আচ্ছা সমস্যা কি বলেন? আচ্ছা দারাজের কবির স্যার বলেন। দিগন্তের প্রশ্ন হয়েছে যে যখন সে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করতেছে কিন্তু আলাদা আলাদা প্যাকেটে ওর কাছে আসতেছে। আলাদা আলাদা, এটা দারাজের সিস্টেম যে আলাদা আলাদা প্যাকেটে আসতেছে, হয়তো তিনটা জায়গা থেকে অথবা চারটা জায়গা থেকে তো কিনতেছে, তাই না? স্টোর হচ্ছে 3-4টা জায়গা, পেমেন্ট হচ্ছে এক জায়গায়। এটা দারাজের উচিত যে দারাজের সবগুলো হাউস থেকে দারাজের কাছে যাবে, দারাজ সেখান থেকে পাঠাবে, এটাই তো হওয়া উচিত। স্যার কিন্তু দারাজের সাপ্লাই চেইন থেকে হচ্ছে সকল প্রোডাক্ট ডেলিভারি হয়। হ্যাঁ দারাজের নিজস্ব সাপ্লাই চেইন থেকে। এখন স্যার হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমি যখন পেমেন্ট করতেছি, আমি যখন ফার্স্টে জিনিসগুলো নিচ্ছি তখন কিন্তু আমি একটা কার্ডের ভিতরে নিতেছি, তাই না? আমি পেমেন্টও একসাথেই করতেছি, কিন্তু আমি যখন পেমেন্ট করতে যাচ্ছি তখন হচ্ছে আমি যদি 4টা শপের থেকে আলাদা আলাদা নেই তাহলে হচ্ছে আমার 4বার ডেলিভারি চার্জ তারা একসাথে নিয়ে ক্যালকুলেট করে তারপর আমাকে মূল চার্জটা দিতেছে। এইটা কিভাবে হচ্ছে? আর তারা তো মানে সাপ্লাই চেইন থেকে যখন আসতেছে তাহলে আমি 4বার কেন ডেলিভারি চার্জ দিব? 4বার চার্জ এখন হয়েছে কি, এক একজনের পলিসি এমন ভাবে এত কিছু করেছে। আপনি আচ্ছা বললেন তো, কালকে বোধহয় আমি নিবো, আমি এটা নিয়ে আরো একটু ঘাটাঘাটি করি, দেখি এরা কি বলতেছে, বলে না বলে। এটা অনেক অনেক পেঁচ অনেকে রাখে অনেক কিছু এগুলোর মধ্যে। আর স্যার আমি যতটুকু জানি আমি যে উত্তরটা দিছি এটাই হবে, কারণ ওই দারাজের যে ভেন্ডররা যে সমস্ত দোকানগুলোতে তারা ভেন্ডর নিয়োগ করে, হ্যাঁ ওদেরকে এইভাবেই বোঝানো হয়। না মেইনলি জিনিসটা হচ্ছে অ্যালগরিদমটা আসলে কি, ওইখানে ওরা কি প্রসেসটা ইউজ করে ডেলিভারি চার্জটা আলাদা আলাদা করতেছে। যেহেতু আমি একটা কার্ড থেকে আমার প্রোডাক্টটা পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডেলিভারি চার্জটা কেন আলাদা আলাদা করে হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এই প্রসেসটা কি এটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আমি একটা সমাধান পাইছি, কবির সাথে কার সমাধান দিবেই। এই দেখেন ফলোয়ার্স ফেসবুক পেজ আছে, এখানে যে আপনি ওদের সাথে কন্টাক্ট করেন। রোবট অ্যান্সার দিবে, যেমন সাদা স্যার ইয়ে করেন, চাল ডালে যান। চাল ডাল থেকে কালকে আমারে কল দিছিল। চাল ডাল থেকে কল দিছিল? আচ্ছা চাল ডালের ওয়েবসাইটে যান একটু। চাল ডাল সেদিন আমাকে দিয়েছে খুব সুন্দর করে, উনি বলার পর আমি বললাম যে দেখেন আপনি যখনই আমার যে নাম্বারে ফোন দিয়েছেন, আমি যখন ঢাকায় ছিলাম তখন এটা ব্যবহার করতাম, আমি আর ঢাকায় থাকি না, 8 বছর হয়ে গেল আমি ঢাকা ছেড়ে। মনটা এত খারাপ হয়ে গেল লোকটার। আচ্ছা চাল ডালেরটা দেখেন, চাল ডালের স্টাইলটা দেখেন, ওদের যে কাস্টমাইজ কি করবে? ফেসবুকে দেন না স্যার, ফেসবুকে যে কি করব, ওরা তো ভেরিফাইড হয়ে গেছে, ওরা তো চাল ডাল অনেক এই দারাজের চাইতে স্যার অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ এখানে কারণ আছে, নোট এরা হচ্ছে নোট ইউজ করছে এবং হচ্ছে যে লেটেস্ট যে টেকনোলজি সেটা ফুল কাস্টমাইজ। যে কোনো একটা কিছু লেখেন, সার্চে লেখেন, দেখবেন যে ও যত ভাবে আসতেছে, যত সুন্দর ভাবে আসতেছে, ইয়াতে দারাজ অত ইয়ে হয় না, ধরেন চালই লেখেন নাকি ও মানে আপনার ইয়ে করা লাগতেছে না, মানে রিফ্রেশ করা লাগতেছে না, অটোমেটিক চলে না আসছে। না অনেক এদের এবং সার্চিং এটা অনেক ভালো, এবং এত পরিমাণ এর পিছনে খরচ করা আছে এই কাস্টমাইজেশনের উপর, মানে ইউজার ফ্রেন্ডলি, হালকা হতে হবে, কোনো কথা নেই। আর চাল ডালের স্যার সাইট স্পিডও অনেক ভালো। অবশ্যই হবে। ফাস্ট লোডিং, সিঙ্গেল পেজ এবং আমি ভাই আপনি জানি এটা রিঅ্যাক্ট করছি আর কি। হ্যাঁ ভাই আপনি 1-1.5 কোটি টাকা পাইছেন আর সেখানে যদি মানে খরচ না করেন তাহলে তো মুসিবত। আচ্ছা আমরা আবার চলে আসি এখানে, আমাদের ওকে সময় আবার শেষ হয়ে যাবে। যাই হোক দারাজ বাবাকে নিয়ে কাজ করি, প্রোডাক্ট অ্যাড করবো, এরপরের কাজ যেটা সেটা প্রোডাক্ট অ্যাড করে আমরা চলে যাই প্রোডাক্ট, অটোমেটিক যোগ হয়ে যাবে প্রোডাক্টটা। এবং আপনি যদি পেজেসে যান, অল পেজেসে যাই, দেখেন এখানে আমি যে বললাম সেগুলো অ্যাড হয়ে যাবে, কার্ট পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট, শপ, দেখতে পাচ্ছেন? এই কটা জিনিস কিন্তু আমাকে অটোমেটিকলি এখানে অ্যাড করে দিছে কিন্তু। তো আমি এখন অ্যাড নিউ করি প্রোডাক্ট। এই প্রোডাক্ট অ্যাড নিউ নিয়েও আপনি কাজ করতে পারবেন, অনেক আপনার অ্যাডমিন সাপোর্টের কাজ পাওয়া যায়।
কমার্স প্রোডাক্ট অ্যাড করে নেবে, অনেক পাওয়া যায়, অনেক। শুধুমাত্র যদি প্রোডাক্ট আপনি আপলোড করে থাকেন, এই অপশনটা অ্যাড নিউ করলাম। প্রথম ঘরে আছে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে ডিসক্রিপশন, মানে বড় ডিসক্রিপশন, যেটা মানে প্রোডাক্টের নিচে যেটা শো করে সেই পার্ট, ডিসক্রিপশন পার্ট। এটাতে পরে আসতেছি। নিচের যে বক্স, এখানে লেখা আছে শর্ট ডিসক্রিপশন, মানে প্রোডাক্টের পাশে যে লেখাগুলো শো করবে, যেখানে এখানে আপনার কিছু জিনিস শো করবে, যেমন এইগুলো জিনিস আপনি এই পারে শো করাতে পারেন, এখানে শো করাতে পারেন, সেই অপশনগুলো। আর এইখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো সব হয়েছে আপনার কি ডিসক্রিপশন আকারে থাকবে। ওকে, ডান পাশে আছে প্রোডাক্ট ক্যাটাগরি, কি ধরনের প্রোডাক্ট থাকবে, যেমন এদের দেখেন মেন, তার ভিতরে ক্লথ, তার ভিতরে টি শার্ট, মানে এই চলে গেছে, মানে ক্যাটাগরি ভাগে চলে গেছে। মেইন ক্যাটাগরি ফ্যাশন, ফ্যাশনের ভিতরে আবার এগুলো আপনার ক্যাটাগরি তৈরি হয়েছে। ঠিক এখানেও আপনার আছে অ্যাড নিউ ক্যাটাগরি, নিচে আছে কি প্যারেন্ট ক্যাটাগরি, মানে একটা পিতামাতা থাকবে, তার বাচ্চা জন্মগ্রহণ করতে যাবে, সেই পিতামাতা ধরে প্রয়োজনে দিলাম। কি বলছে, বলবো কি বলছে, বলেন বলেন বলেন, আমরা শুনি। কে কে কি বল, হ্যালো স্যার, এটা মনে হয় ভুলে কে কি বললো একটু আমরা শুনি। আচ্ছা ঠিক আছে, তো প্রোডাক্ট ক্যাটাগরি আমার যদি ফ্যাশন লিখি আমরা, তাহলে ফ্যাশনের ভিতরে টি শার্ট, শার্ট এইগুলো আমাকে, আমি দেন এটাকে দিলাম, এখন এখানে দিলাম টি শার্ট, তাহলে কি হবে এর আন্ডারে হবে, তাহলে এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে অ্যাড ক্যাটাগরি। দেখেন এখানে এক স্টেপ ব্যাকে ভিতরে যাবে, দেখছেন এক স্টেপ মেনুর মতন ভিতরে গেল, সাব মেনু আকারে, এখানে সাব ক্যাটাগরি আকারে আপনি ঢুকাইতে পারেন। বোঝা গেছে, বুঝতে পারছেন? আরো যে কোনো ক্যাটাগরি দিবেন জাস্ট এখানে দিয়ে কার, এখন এখন যেটা অ্যাড করবেন ম্যান, এখন এটা কার ভিতরে যাবে, শার্টের ভিতরে যাবে, আমি শার্টটাকে ধরে দিব অ্যাড ক্যাটাগরি, এড হয়ে গেল। ঠিক আছে, এই কাজটা এরা এখানে করছে, ক্যাটাগরি ভাগে 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 চলে গেছে। যদি আপনি একবার ক্যাটাগরিগুলো অ্যাড করে নেন, পরবর্তী প্রোডাক্টে আপনার আর অ্যাড করা দরকার পড়বে না, জাস্ট শুধু টিক চিহ্ন দিয়ে যাবেন, শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে যাবেন। দেন আছে প্রোডাক্ট ট্যাগ, এটা এসইও এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ট্যাগ জিনিসটা। স্যার মেনুর মতো এখানে ক্যাটাগরিটা আগে বিল্ড আপ করা যায় না? হ্যাঁ করা যায়, এই দেখেন এই যে প্রোডাক্ট থেকে ক্যাটাগরি আছে, চলে যান ক্যাটাগরিতে, কেন যাবে না, দুনিয়া সবকিছু করা যাবে। এই তো প্যারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, এই যে ক্যাটাগরির নাম দিলেন, কার ভিতর ঢুকবে, এই দেখেন তখন এরকম শো করবে, এর ভিতরে প্রথম ছেলে এটা, তার আবার ছেলে এটা, তার মানে কি এই আন ক্যাটাগরিজ এর নাতি হইতেছে ম্যান। বুঝতে পারছেন? স্যার এই বড় সম্পর্কের ঝামেলা যাইতে চাই না স্যার, এমনি বুঝতেছি স্যার। আচ্ছা, যে যেভাবে বুঝেন এটা একটু ইজি হয়। আমরা যদি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এভাবে অ্যাড করে যাই, পরবর্তী প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে আর অ্যাড করার দরকার পড়বে না, জাস্ট শুধু টিক চিহ্ন দিয়ে চলে যাবেন। অ্যাড ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, সেটা হচ্ছে অন পেজ এসইও এর ক্ষেত্রে, মানে গুগলে যেটা লেগে সার্চ দিবেন সেটা নিয়ে একটু কাজ করে। এখানে প্রোডাক্ট ইমেজ, আপনার মেইন প্রোডাক্টের এখানে কি প্রথমে যে ছবিটা শো করবে সেটা দিবেন প্রোডাক্ট ইমেজের জায়গাতে। আর প্রোডাক্ট গ্যালারি হইতেছে ছবির নিচে যে ছবিগুলো এখানে শো করে, ছবির নিচে বক্স 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 আকারে, সেটা হইতেছে আমার প্রোডাক্ট ক্যাটাগরি। তো আসেন আমি প্রোডাক্ট অ্যাড করি, টাইটেল নিলাম, টাইটেল অ্যাড করে দিলাম, এটা কি আমার মেইন ডেসক্রিপশন, এটাতে পরে আসতেছি। দেন এরপরে আসেন প্রোডাক্ট কি ডাটা, আমরা কয়টা বলছিলাম? তিনটা, দেখি তো আছে নাকি, স্যাম্পল, গ্রুপ, ভ্যারিয়েবল, অ্যাড আছে, এক্সটার্নাল, অ্যাফিলিয়েট প্রোডাক্ট। যদি কেউ অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চান, জাস্ট ওই অ্যাফিলিয়েটের লিংক এখানে বসে দিলে আপনার কাজ করবে। তো সিম্পল বলেছিলাম, তো সিম্পল, একবারে সিম্পল, এর ভিতরে কোনো কিছু নাই। এগুলো হবে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। আর যদি আপনি ডাউনলোডের প্রোডাক্ট কাজ নিয়ে কাজ করতে চান, এখানে ডাউনলোড
একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, এই ডাউনলোড একটু পরে আসতেছি, আমি স্যাম্পল প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। জেনারেল অপশন, আমার এখানে কি রেগুলার প্রাইসের ব্র্যাকেটের মাঝখানে কি আইকন শো করতেছে দেখতে পাচ্ছেন? টাকা। তার মানে কি আমার প্রোডাক্টের পাশে এরকম টাকা আইকন শো করবে। কেন শো করবে? আমি লোকেশনটা দিয়েছি আমার বাংলাদেশ, যার কারণে কারেন্সি অটোমেটিকলি আমার কি ধরে নিয়েছে, টাকার কারেন্সি ধরে নিয়েছে। এখন বলেন রেগুলার প্রাইস কোনটা, সেল প্রাইস কাকে বলে? রেগুলার প্রাইস কাকে আর সেল প্রাইস কাকে বলে? সেল প্রাইস হচ্ছে অফার দিয়ে যেটা হয় আর কি স্যার। অফার দিয়ে যেটা হয়, যেমন রেগুলার প্রাইস 200 টাকা, সেল প্রাইস 300 টাকা, এটা না? না স্যার, তাহলে কি উল্টা হবে স্যার। উল্টা হবে, হ্যাঁ। রেগুলার প্রাইস হবে আমার 300, সেল প্রাইস হবে আমার 200। এই যে এই সিস্টেমটা আগে ছিল 650, এখন সে বিক্রি করতেছে কত? 140 টাকা দিয়ে সে এখন বিক্রি করতেছে, সেই অপশনটা। ওকে গেল। ইনভেন্টরি এসকিউ এর যে আছে দেখেন নির্দিষ্ট একটা কোনো মডেল নাম্বার আছে না, এটাই আমি কপি করে দিলাম। তারপর নিচে কি আছে? ম্যানেজ স্টক। এটা আপনি স্টকের ভিতর কিছু কথা আছে, আমি এটাকে ইনেবল করে দিই। দেখেন এখানে স্টক কোয়ান্টিটি, মানে এই শার্টটা আপনার স্টোরে কয়টা আছে সেই অপশনটা আমি দিলাম। এখানে 10টা আছে। কি দিলাম? 10টা আছে। ওকে। তারপরে অ্যালো ব্যাক অর্ডার, এটা একটু পরে বলতেছি। এটাতে বলি লো স্টক থ্রেশ হোল্ড, এটার মানে কি? আমি স্টক কোয়ান্টিটি কত দিয়েছি? 10। যখন আমার 8টা সেল হয়ে যাবে, যখন আমার 8টা সেল হয়ে যাবে, মানে 2টা অবশিষ্ট আছে, তখন আমি 2 দিয়ে এখানে 2টা অবশিষ্ট আছে, তখন আমাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমার এই স্টোরের এই প্রোডাক্টটা আর 2টা অ্যাভেলেবল আছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন অ্যালো ব্যাক অর্ডারের কথা বলি। ব্যাক অর্ডার মানে কি বলেন তো? স্যার ক্যান্সেল করা অর্ডার মানে ফিরিয়ে দেওয়া না, এরকম? ক্যান্সেল করা অর্ডার না। আমি বলি আপনার 10টা প্রোডাক্ট শেষ, 10টা প্রোডাক্ট শেষ, আপনি চাইতেছেন যে আমি ওখানে কোনো সোল্ড আউট মানে শেষ হয়ে গেছে এরকম কিছু রাখবো না। একজন এসে দেখবে সোল্ড আউট হয়ে গেছে, তারপরও সে ওই প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। তারপরও সে ওই প্রোডাক্টটা কি করতে পারবে? অর্ডার করতে পারবে। এবং ওকে একটু নির্দিষ্ট সময় দিতে হবে যে তুমি অর্ডার করছো, ভালো কথা, তোমাকে এত দিনের ভিতরে প্রোডাক্টটা আমি পৌঁছে দিব। এরকম হয় না অনেক সময়? একটা ওষুধের দোকানে গেছেন, ওর কাছে ওষুধটা নাই, কি করে? পাশের দোকান থেকে নিয়ে এসে দেয় না? আনে দেয় তো নাকি? সেম অপশনটা, আপনার স্টোরের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আপনি তারপরও অ্যাডভান্স অর্ডার নিলেন, একটা নির্দিষ্ট সময় ওর থেকে নিবেন, নিয়ে আপনি প্রোডাক্ট কালেক্ট করে ওর কাছে পাঠিয়ে দিবেন। সেই অপশনটা এখানে ডু নট অ্যালো করা আছে, আপনি যদি এটা অ্যালো করে দিতে পারেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে। এরপর আছে শিপিং। শিপিংটা কি দেখি একটু। আমরা এখানে কেজি আকারে দিয়েছি, এটাকে চেঞ্জ করা যায়, এই কেজি ইঞ্চি এগুলো চেঞ্জ করা যায়। একটু ওই অপশনে একটু পরে যাইতেছি। এই যে দেখেন এখানে লেন্থ গুলো বলছে না, লেন্থ ওয়াইড হাইট, সেই অপশনগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সেই অপশনগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ডাইমেনশন, আপনার প্রোডাক্টের সাইজ আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। লিঙ্ক প্রোডাক্ট, আপসেল, ক্রস সেল। লিঙ্ক প্রোডাক্ট কি কি? আপনি একটা প্রোডাক্ট অ্যাড করছেন, এই রিলেটেড প্রোডাক্ট অনেক সময় আমরা নিচে দেখতে পারি না, ফিচার প্রোডাক্ট আকারে দেখতে পারি কিনা? জি স্যার। এখানে আছে কিনা জানি না, এদের এখানে না, কিন্তু এই ডান দিক দিয়ে আছে, দেখেন নিচে নেই কিন্তু এদের ডান দিক দিয়ে আছে। টি শার্ট ক্যাটাগরি আপনার বেস্ট সেলার রিলেটেড প্রোডাক্টের মধ্যে রিলেটিভ প্রোডাক্ট, হ্যাঁ রিলেটিভ প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আপনার লিংক আপনি এখানে শো করা দিতে পারবেন। দের আসলে অ্যাট্রিবিউট,
খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কিন্তু। এই যে সাইজ অ্যাড করছে, কালার অ্যাড করছে, এই জিনিসটা আমরা পাবো অ্যাট্রিবিউটের ভিতরে। কোথায় পাবো? অ্যাট্রিবিউটের ভিতরে। কিন্তু আমি বলেছিলাম যে এইগুলো সাইজ অ্যাড করলে আপনাকে কোন প্রোডাক্টের ক্যাটাগরিতে থাকতে হবে? এটা হলো যে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা আছি কোথায়? সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট। তাহলে আমাকে যেতে হবে কোথায়? ভেরিয়েবল প্রোডাক্টে। দেখেন যখন আমি অ্যাট্রিবিউটে যাব, আমার নিচে অটোমেটিকলি ভেরিয়েশন একটা অপশন কিন্তু চলে আসছে। আমি এখানে অ্যাড এ ক্লিক দিই। অ্যাড এ ক্লিক দিলে আপনি কি অ্যাড করবেন? যেমন আমি দিচ্ছি সাইজ, এটা হবে টাইটেল সাইজ। এখন বলছে এইখানে দেখেন এম এল এক্সেল আছে না, মাঝখানে গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা ক্রিয়েট করতে হলে আপনাকে এইরকম পাইপ ইউজ করতে হবে। কি এটা? পাইপ। এই পাইপটা ব্যবহার করবেন। আমি দিলাম এম স্পেস দিলাম, এখন পাইপ দিলাম একটা, তারপরে এক্সেল স্পেস দিলাম, পাইপ দিলাম, তারপরে এস স্পেস পাইপ দিলাম। এইভাবে আপনার যে কটা দরকার আপনি অ্যাড করে নিতে পারেন কিন্তু। আচ্ছা, তারপরে কি আছে? ভিজিবল অন দিস প্রোডাক্ট। এই অপশনটা কি প্রোডাক্টে শো করবে? অবশ্যই শো করবে। ইউজ ফর ভেরিয়েশন মানে কি? এই এম এর ক্ষেত্রে একটা প্রাইস হবে, এক্সেল এর ক্ষেত্রে একটা প্রাইস হবে, এস এর ক্ষেত্রে একটা প্রাইস হবে। তাহলে আমি অবশ্যই এটাকে কি করে রাখবো? টিক চিহ্ন দিয়ে রাখবো। তারপরে সেভ অ্যাট্রিবিউটে দিলাম। দেখেন সাইজ অ্যাড হয়ে গেছে না? আমি এখন চাইতেছি কালার অ্যাড করব। আমি অ্যাড এ ক্লিক দিয়ে আবার এখানে লিখি কালার। কালার এখানে দিলাম রেড, পাইপ গ্রিন, পাইপ ব্ল্যাক, পাইপ গ্রে। ইউজ ফর ভেরিয়েশন দিলাম, সেভ দিলাম। তাহলে কয়টা অ্যাট্রিবিউট অ্যাড করছি আমি? কয়টা অ্যাট্রিবিউট অ্যাড করছি? দুইটা। দুইটা, একটা সাইজ আর একটা কালার। এখন দেখেন আমি ভেরিয়েশনে যাইতেছি, গোতে ক্লিক দিই, আসছে? আসছে কি? জি স্যার। সাইজ আর কালার। এখন আপনি কি করবেন? এগুলোর ভিতরে ইন্ডিভিজুয়াল প্রাইস বসাবেন। আমি এটাকে এম সাইজ দিলাম, কালার দিলাম রেড, রেড দিয়ে এই যে অ্যারো আছে না, অ্যারোতে ক্লিক দিব, অনেক চলে আসে তাই না? এখন এই রেডের একটা শার্ট আপনি এখানে শো করাবেন। কেন শো করাবেন? যখন সে এম সাইজ রেড সিলেক্ট করবে, অটোমেটিকলি এইখানে তার লাল কালারের একটা শার্ট চলে আসবে। মানে এইখান থেকে যখন চেঞ্জ করবে, এখানে ছবিও কি হবে? পরিবর্তন হবে। সেই অপশনটা আপনি যদি এখানে ছবি দিয়ে থাকেন, সেটা পরিবর্তন হবে। এবং এইটার আপনি চাইলে কি করতে পারবেন? নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে রাখতে পারবেন। এখন রেডের ক্ষেত্রে অথবা আপনি ইন্ডিভিজুয়াল করতে পারেন, যে আমি আগে এম সাইজ এনি কালার, এম সাইজ এনি কালার আমি দাম রাখছিলাম কত? 200 টাকা তাই না? এম সাইজ এনি কালার 200 টাকা, সরি 300 টাকা, আর সেল প্রাইস হবে 200 টাকা। এটা স্টক আছে, এটা যা আছে থাক, সেভ করে দিলাম। তারপরে এম এর পরে এক্সেল, এটাকে আমি এক্সেল সাইজ এনি কালার, প্রাইসটা আমি এখন কি করব? বাড়াই দিব 250 টাকা, সেভ দিলাম। এক্সেল এর পরে এস, এস এটা 400 টাকা, আর এখানে দিলাম 300 টাকা। তাহলে তিনটার ভেরিয়েশন হলো না প্রাইসের? এখন কালারে আসেন, এটা এনি সাইজ যদি রেড কালার নেয়, যদি সে রেড কালার চায়, তাহলে রেড কালারের 300 থাক, 200 থাক, সেভ। গ্রিন দিলে, এগুলো একটু বুঝে শুনে করবেন। আপনার প্রোডাক্ট কত প্রাইসের ভিতর রাখবেন? 350, 250। এগুলো ইন্ডিভিজুয়াল দিচ্ছি। ব্ল্যাক, ব্ল্যাকের দাম সবসময় বেশি হয়,
400, 300 এগুলো কাজ করে কিনা সেটাও দেখবো। গ্রে 450, 375 সেভ দিলাম। এখন আপনি আবার চাইতেছেন যে কেউ যদি স্মল সাইজ নেয় এবং তার যদি রেড কালার পছন্দ হয় সেক্ষেত্রে একটা প্রাইস শো করবে, সেক্ষেত্রে 350, 275 টাকা। কি সাইজ? এম সাইজ কালার কি রেড, আবার এম সাইজ গ্রিন, এম সাইজ ব্ল্যাক, এম সাইজ গ্রে, এইভাবে প্রত্যেকটা আপনার ইন্ডিভিজুয়াল আপনি প্রাইস কিন্তু সেট করতে পারতেছেন। বুঝতে পারতেছেন কি? জি স্যার। আচ্ছা, এগুলো ধরে ধরে আপনাকে প্রত্যেকটা সাইজ ধরে ধরে প্রত্যেকটা কালার ধরে ধরে আপনি প্রাইস অ্যাড করতে হবে আপনাকে। তো যাক, যেগুলো অ্যাড করলাম একটু দেখি তো এগুলো শো করে কিনা। আমি আপাতত এই জিনিসগুলোর শর্ট ডিসক্রিপশনে রাখতেছি। প্রোডাক্ট ডিটেলস এগুলো কপি করলাম, কপি করে শর্ট ডিসক্রিপশনে রাখলাম, আর এই টেবিল সহ যা আছে এতটুকু আমি মেইন ডিসক্রিপশনে রাখলাম, হুবহু কপি করলাম। প্রোডাক্টের ইমেজ আপাতত কোনো প্রোডাক্ট দিচ্ছে না, আমার ছবিটা আমি দিই। আমার ছবিটা ছিল এখানে, অ্যাড প্রোডাক্টটা দিলাম। এরপরে যদি মানে এই শার্টের যদি আরো অন্য কোনো কালার থাকে তাহলে আমরা প্রোডাক্ট গ্যালারিতে দিব। ওকে, পাবলিশ করে দিই। একটু ভিউ দেখি কেমন কি করলাম। ভিউ প্রোডাক্টে যাই, এই দেখেন ক্যাটাগরি হোম, আনক্যাটাগরিজ টি শার্ট, ম্যান, তারপরে আমার প্রোডাক্টের নাম হয়েছে, আসছে। আচ্ছা, এটা টাইটেল, এটা কি প্রাইস তাই না? এত টাকা আগে ছিল, বর্তমান টাকা এটা। এবং এটা কি আমার ডিসক্রিপশন। একটু আমি জুম আউট করি, এই দেখেন সাইজের অপশন আসছে। আমি যখন এখান থেকে এম সাইজে দিচ্ছি, রেড দিই, 10টা স্টক আছে, কিন্তু প্রাইস অ্যাড টু কার্ট করলে সম্ভবত প্রাইসটা চেঞ্জ হবে না, চেঞ্জ হয়েছে তো, এই 350, 275। না, চেঞ্জ হয়নি। অ্যাড টু কার্ট করলে এখানে চেঞ্জ হবে। এটা থিমের যে অপশনটা, সেটা থিমের ক্ষেত্রে এভাবে শো করতেছে। এর নিচে দেখেন আপনার ইয়ে শো করছে, প্রোডাক্টের আইডি, তারপরে ক্যাটাগরি শো করছে, এই যে ডিসক্রিপশন। বুঝতে পারছেন? অ্যাড টু কার্টে যাই, তারপর কি ভিউ চার্ট, ভিউ কার্ট, ভিউ কার্টে আসলাম, তারপর কি চেক আউট। চেক আউটে আপনার পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড একটু পরে আসতেছি। বুঝা গেছে প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে? স্যার ওখানে তো স্যার শুধুমাত্র এম সাইজটাই আসছে, আর কালারের রেড আসছে, কেন আসছে বুঝতেছি না, দেখতে হবে। সবচেয়ে ভালো হয় কি আপনি যদি কোনো থিম নিয়ে কাজ করেন, যেমন ধরেন আমি আপনাদেরকে এখন যে থিমটা দিব সেটা হচ্ছে কি থিম দিব, মিডিয়া সেন্টার, মিডিয়া সেন্টার প্রিমিয়াম থিম। এটা আমি মিডিয়া সেন্টার লিখে সার্চ দিই, মিডিয়া সেন্টার। এই 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 থিমটা আপনাদের দিয়ে দেবো, মেলা 2000 বার সেল হয়েছে এরকম টেমপ্লেট। স্লাইডার থাকবে, প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। আর একটা দিব, সেটা হচ্ছে মার্কেটো, মার্কেটো। মার্কেটো এটাও সুন্দর থিম। এই মার্কেটো থিমটা আপনার এলিমেন্টর দিয়ে করা, মার্কেটো কি দিয়ে করা, এলিমেন্টর বিল্ডার দিয়ে করা। তো আপাতত আমি এই মিডিয়া সেন্টারটা উঠাচ্ছি, যা আছে এই ফোল্ডারটা ধরে উঠাবেন, সরাসরি এটা উঠাবেন। এটা ছেড়ে দেওয়া লাগবে এখন।
রেকর্ডটা 22 বাজে। হ্যাঁ, এই আইডি এখন ছেড়ে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো এই আইডির আগে যে আইডি ছিল ওটা কি পাসওয়ার্ড ভুলে গেছেন? একই পাসওয়ার্ড স্যার। একই পাসওয়ার্ড, আইডি মনে আছে? জি স্যার। রেকর্ডটা বন্ধ করে স্যার, রেকর্ড বন্ধ করে।